গত 16টা বছর যে বিএনপি মজলুম ছিল, আজকে তাদের আচরণ অনেকটা আওয়ামী লীগের মতো লাগছে আমাদের কাছে। প্রশ্ন করবেন, এমন কথা বললাম কেন হঠাৎ করে? আমরা দেখেছি গত 16টা বছর বাংলাদেশের পক্ষের শক্তি বলতে যে কটা মুখ সবচেয়ে বেশি সরব ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যুক্তরাষ্ট্রে ছিলেন ইলিয়াস হোসেন কনক সরোয়ার, এবং ফ্রান্স থেকে সবচেয়ে সোচ্চার ভূমিকা ছিলেন পিনাকি ভট্টাচার্য। এবং এই সময়টাতে অর্থাৎ বিএনপির কোনো মুখপাত্র, কোনো গণমাধ্যম, সোশ্যাল অ্যাক্টিভিস্টরা যখন সফল কোনো আন্দোলন করতে পারছিল না, ন্যারেটিভ তৈরি নির্বাচন করতে পারবে কিন্তু জোটের প্রতীক দিয়ে নির্বাচন করতে পারবে না। এই জন্য আমরা অনেকে দেখতে পাচ্ছি যে দল ত্যাগ করে নির্বাচন বিএনপিতে অংশগ্রহণ করছে এবং বিএনপি ধানের শেষে ভোট গ্রহণ ভোটে অংশগ্রহণ করবে এমনটাই। এবং এই নিয়ে বিভিন্ন দলের মধ্যে যেসব দল থেকে নেতারা চলে আসছে সেসব দলের মধ্যেও কিছুটা অসন্তোষ বিরাজ করছে। এছাড়া আমরা এনসিপির সাথে শুনতে পাচ্ছি যে জামাতের যে জোট হওয়ার কথা, সেই জোট নিয়ে এনসিপি নেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ কাজ করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। বাংলাদেশের রাজনীতিতে মানুষের যে নতুন চরিত্রগুলো উন্মোচন হচ্ছে, এটা আমাদের জন্য খুব ভয়াবহ সিনড্রোম বলে মনে করছি। গত 16টা বছর যে বিএনপি মজলুম ছিল, আজকে তাদের আচরণ অনেকটা আওয়ামী লীগের মতো লাগছে আমাদের কাছে। প্রশ্ন করবেন, এমন কথা বললাম কেন হঠাৎ করে? আমরা দেখেছি গত 16টা বছর বাংলাদেশের পক্ষের শক্তি বলতে যে কটা মুখ সবচেয়ে বেশি সরব ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যুক্তরাষ্ট্রে ছিলেন ইলিয়াস হোসেন কনক সরোয়ার, এবং ফ্রান্স থেকে সবচেয়ে সোচ্চার ভূমিকা ছিলেন পিনাকি ভট্টাচার্য। এবং এই সময়টাতে অর্থাৎ বিএনপির কোনো মুখপাত্র, কোনো গণমাধ্যম, সোশ্যাল অ্যাক্টিভিস্টরা যখন সফল কোনো আন্দোলন করতে পারছিল না, ন্যারেটিভ তৈরি করতে পারছিল না, তখন আমরা দেখেছিলাম যে এই ব্যক্তিরা বিএনপির হয়ে সবচেয়ে বড় সোচ্চার ভূমিকাটি পালন করেছে। যখন জনাব তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের সকল গণমাধ্যমে প্রচার আদালত কর্তৃক নিষিদ্ধ করা হলো, আমরা দেখলাম যে বিএনপির কিছু নেতা প্রতিদিন রুটিন ওয়ার্ক গণমাধ্যমে প্রেস ব্রিফিং ছাড়া কার্যত কিছু করতে পারছিলেন না। তখন আমরা দেখলাম ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য কথা বলেছেন যে আমার দেশ পত্রিকাটি বন্ধ করা হলো কেবল হাসিনার বিরুদ্ধে সত্য উন্মোচনের জন্য, এবং হামলা করা হলো আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের উপর, রক্তাক্ত করা হলো। তিনি দীর্ঘদিন বিনা বিচারে জেলে ছিলেন, শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন, পালিয়ে জীবন রক্ষা করেছেন। এই অকুত ভয় একজন লড়াকু সৈনিককে আজকে বাংলাদেশের সেই সব ব্যক্তিরা যারা মজলুম ছিলেন, তারা এখন প্রধান শত্রু হিসেবে টার্গেট করেছে। আর সেই মজলুম দলটির এখন মূল ভিত্তি বা হাতিয়ার হলো তারাই যারা বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন বা বাংলাদেশের যে নতুন প্রজন্মের যে নতুন স্বাধীনতা, তার জন্য তারা খুব বড় ভূমিকা পালন না করা ব্যক্তিরা। আমাদের সম্পাদক দুজন ব্যক্তির নামে মামলা করলেন, একজন বিএনপির মারুফ মল্লিক, অন্যজন হলেন ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। দুজনেই বিএনপির বেশ পরিচিত মুখ বলে আমরা জানি, কিন্তু আমাদের সম্পাদক এই দুজনের বিরুদ্ধে মামলা করলেন কেন, এটা আপনারা ইতিমধ্যে শুনে গেছে। ইলিয়াস হোসেনের ফেসবুক দুটো বন্ধ করা হলো, ইউটিউব রেস্ট্রিকশন আটকালো, ইলিয়াস হোসেনের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান বাংলা এডিশনকেও আমরা দেখলাম গভর্নমেন্ট নিবন্ধন বাতিল করলো। যারা এই বিপ্লব সৃষ্টি করলো, আমরা দেখেছিলাম যে আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাতরা একদম প্রকাশ্যে সেই সময়টিতে বলেছিলেন যে এই আন্দোলনটা একদিনের না, এই আন্দোলনটাকে প্রায় এক যুগ ধরে তৈরি করেছিল এই ব্যক্তিরা, ইলিয়াস, কনক, পিনাকি, মাহমুদুর রহমান, এদের নামগুলো এসছে। কিন্তু আজকে তারা এই বিপ্লবী সরকারের কাছে ভিলেনের রূপ নিলেন। মারুফ মল্লিক তার গত 5 তারিখ অর্থাৎ হাসিনা পালাবার আগ পর্যন্ত, হাসিনা যে পালিয়ে গেলেন তারপরে না আগে, তার ভূমিকা কি কম বেশি আমরা জানি। ওয়াহিদুজ্জামানের বক্তব্য বা তিনি দেশের জন্য বা বিএনপির জন্য কি করেছেন কম বেশি সেটাও আমরা জানি। কিন্তু মাহমুদুর রহমানের অবদানকে যারা খাটো করছেন, যারা তাকে চিহ্নিত করছেন, রাজনৈতিক কারণে টার্গেট করছেন, তাদের বলছি আজকের দিনই দিন না, আগামী একটা দিন আছে,
সেই দিন আপনাদের পক্ষে কথা বলার কেউ থাকবে না। আমি আমার মতো একজন ক্ষুদ্র মানুষের দেশ ছেড়েছিলাম এবং আমি আমার নিজের অবদানকে প্রকাশ করতে চাই না। জাস্ট এইটুকু বলি, আমরা বিএনপির কাছে কোনো দয়া ভিক্ষাও যেমন চাই না, পদবীও ভিক্ষা চাই না, এবং বিএনপির নামে চাঁদাবাজিও করি না। যদি আমাদেরকে দেখে কেউ বিএনপিকে চেনে, সেটা যে দেখবে একটা ক্লিন বিএনপি, কিন্তু তাদেরকে দেখে যারা বিএনপিকে চিনবে তারা চিনবে চাঁদাবাজ বিএনপি। এখন বিএনপি কাদের অন করবে সেটা বিএনপি চিন্তা করবে। আমি দেখছি যখন 21শে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনা বিএনপিকে জড়িয়ে রায় দিল, সমস্ত দায়ভার জিয়া পরিবারের ঘাড়ে চাপানো হলো, বিএনপির ডাকসাইটে সব নেতাদের ফাঁসানো হলো। সেই সময় ইলিয়াস তার অনুসন্ধানমূলক যে রিপোর্টটি করলো, পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেল। যে কাজটি কেউ করতে পারলো না সেটা ইলিয়াস করলেন। তারেক রহমান বললেন তার একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে যে ইলিয়াস এই কাজটি কি করে সম্ভব, ওর মতো একটা একজন মানুষ প্রবাসে বসে এত চমৎকার অনুসন্ধানমূলক রিপোর্ট কি করে তৈরি করলো। আদালতের ফাঁক ফকর, হাসিনার মিথ্যাচার সকল কিছু ফাঁস করে দিয়েছিল ইলিয়াস তার রিপোর্টের মাধ্যমে। কিন্তু দেখেন আজকে ইলিয়াস প্রধান টার্গেট, কারণ রাজনৈতিকভাবে ইলিয়াস চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, টেন্ডারবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা ভারতের রেসমেন্সার তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা ভারতের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। পিনাকির অবস্থানটাও তাই। পিনাকি হয়তো বিএনপির সমর্থনকারী নয়, কিন্তু বিএনপির প্রতিটি বক্তব্য, পিনাকির প্রতিটি বক্তব্য, তার ন্যারেটিভ গুলো বিএনপির পক্ষে গেছে বিগত সময় ধরে। আজকে বিএনপি তার পক্ষে কথা বলছে না, তাকে আওয়ামী লীগের সুরে অ্যাটাক করার চেষ্টা করছে। দেখেন, কেউ বিএনপি সমর্থন করবে, কেউ জামাত সমর্থন করবে, যে যেটাই সমর্থন করুক না কেন, দিন শেষে এরা প্রত্যেকেই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করা মুখগুলো। এদের অবদানকে যখন খাটো করবেন, আজকে আমি দেখলাম আমাদের ভাড়াটের সাংবাদিক, যিনি ভাড়ায় চালিত সাংবাদিক হিসেবে বাংলাদেশে পরিচিত, জোকার 9, তিনি মাহমুদুর রহমানের পাসপোর্টের একটি ছবিকে দিয়ে অনেক রকম তথ্য উপাত্ত ছাড়লেন এবং বিএনপি সেটাকে শেয়ার করছে এবং বিএনপি মাহমুদুর রহমানকে ভিলেন বানিয়ে ফেলছে, কারাপ্টেড ব্যক্তি বানাচ্ছে বা তুর্কি এজেন্সির লোক বানাচ্ছে, দেশদ্রোহী বানাচ্ছে। একবার চিন্তা করবেন জোকার 9 কে আসলে? তিনি সেনাবাহিনীতে থাকা একজন ব্যক্তি, যিনি অনৈতিক কাজের জন্য, অসৎ পথ অবলম্বনের জন্য চাকরি হারিয়েছেন, যিনি বাংলাদেশের শেখ হাসিনা যে গোপন সফটওয়্যার কিনেছিল ইসরায়েলের কাছ থেকে, পেগাসাস, আপনারা জানেন সেই পেগাসাস যে সফটওয়্যারের মাধ্যমে আমাদের সকল ফোন ট্র্যাপিং করা হতো, রেকর্ড করা হতো, যেই সফটওয়্যারের মাধ্যমে বিরোধী দলের নেতাদেরকে গুম খুন ক্রসফায়ার করা হতো, বিরোধী দলের সকল অবস্থান, তাদের বক্তব্য রেকর্ড করা হতো, তারা গোপনে আড়ি পেতে সব শুনতো। এই গোপন ভয়ঙ্কর নিষিদ্ধ সফটওয়্যারটি বাংলাদেশে এসেছিল যাদের হাত ধরে, তাদের মধ্যে এই জোকার 9 একজন। তিনি অর্থের কারণে তিনি ভাড়াটে হয়ে কাজগুলো করতেন। অর্থাৎ আজকে যদি জোকার 9কে আপনার টাকা দেন, সে কোনো দল মত দেখবে না, সে আপনার হয়ে কাজ করবে। আপনি যদি জোকার 9কে দিয়ে আজকে ধরেন ভারতের তাকে টাকা দিলে সে রয়ের কাজ করবে, মোসাদ টাকা দিলে মোসাদের হয়ে কাজ করবে। তো এই ভাড়াটে ব্যক্তি এখন বিএনপির অনুসন্ধান রিপোর্টার হয়ে গেছে, যিনি বাংলাদেশকে হাসিনার ন্যারেটিভে চলাবার জন্য বিগত সময় কাজ করেছেন। তার একটি জায়গা ছিল সেনাপ্রধান আজিজের সাথে একটা বিরোধে জড়িয়ে তিনি আল জাজিরা একটা রিপোর্টে শুধু সহযোগিতা করেছিলেন, কিন্তু যে রিপোর্টটির মূল ভিত্তি সবকিছু তৈরি করেছিল আমাদের ইলিয়াস এবং কনক সরওয়ার, যেটা আল জাজিরা প্রচার হয়েছে। কিন্তু নামটি এসেছিল জোকার 9-এর। যে কোনো সঙ্গত কারণে ইলিয়াস কনক সরওয়ার সেই বিষয়টি এড়িয়ে গেছেন বা তারা চান নাই তাদের নামটা এইভাবে আসুক। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, এরপর থেকে জোকার 9 হয়ে গেলেন বাংলাদেশের একমাত্র অনুসন্ধান রিপোর্ট। তার যতগুলো পোস্ট ফেসবুক, এগুলো সবগুলো একটি নির্দিষ্ট এজেন্সি তাকে দেয়। অর্থাৎ আমি বুঝাই, ধরেন আমাদেরকেও বাংলাদেশের অনেক এজেন্সি বিভিন্ন তথ্য উপাত্ত দেয় প্রচারের জন্য, আমরা কিন্তু সেগুলো তাদের ইচ্ছা মতো করি না। আমরা বাংলাদেশের জন্য যেটা হুমকি সেটাই প্রচার করি, কিন্তু তারা আমাদেরকে বলে দেয় এটা বলেন ওটা বলেন, আমরা এগুলো করি না। কেন করি না? এতে আমাদের বাংলাদেশ থ্রেটে পড়ে যাবে, হুমকিতে পড়ে যাবে, বহিঃশত্রুর আক্রমণে পড়ে যাবে, বাংলাদেশের মধ্যে বিভাজন সৃষ্টি হবে। কিন্তু ওই জোকার 9 তিনি সেই এজেন্সির টাকা খেয়ে সেই কাজগুলো করেন। এজেন্সি যাদের টার্গেট করে, ধরেন এজেন্সি তো কাদের আপনারা জানেন, ফ্যাসিজমের লোকেরা এখন এজেন্সি কন্ট্রোল করছে আমাদের। এবং আপনারা শুনেছেন হয়তো গণমাধ্যমে যে একটি এজেন্সি ওসমান হাদিকে তার ইনকিলাব সেন্টারে নিয়মিত পর্যবেক্ষণ করত, তাদেরকে মনিটর করত, এবং যে খুনি তাকে গুলি করে পালিয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশের কোনো এজেন্সি তাকে নিরাপদে দেশ ছাড়া, দেশ থেকে সরে যেতে অথবা দেশে গোপন করে রাখতে সহযোগিতা করছে। তো আপনারা জানেন যে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিজমের যে এজেন্সিগুলো, গোয়েন্দা বাহিনীগুলো এখনো তারা বহাল তবিয়তে আছে। তো তাদের প্রেসক্রিপশন যিনি বাস্তবায়ন করছেন লন্ডনে বসে, বিদেশে বসে, তিনি কাদের লোক এটুকু তো বুঝতে পারছেন। তো এখনো বাংলাদেশের আমি দেখছি যে সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপির মতো দলটি জোকার 9কে তাদের খুব কাছের মনে করছে বা তাদের হাতিয়ার মনে করছে। এই জোকার 9 কালকে সবচেয়ে বড় ক্ষতিটা বিএনপির করবে, আজকে আমি লিখে দিলাম, আপনারা লিখে রাখতে পারেন। বাংলাদেশে যারা সাংবাদিকতা করছে, পরিচিত মুখ, তাদেরকে একটু চিন্তা ভাবনা করবেন, তাদের ব্যাপারে চিন্তা করবেন। কে কনক সরওয়ার, যিনি বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে 9 মাস জেল খেটেছেন। তারেক রহমানের বক্তব্য যখন নিষিদ্ধ আদালত কর্তৃক 21শে টেলিভিশনে প্রচার করেছিলাম আমি মাসুম মাহবুব নিউজ এডিটর হিসেবে,
তখন ছিলেন কনক সরোয়ারের স্পেশাল করেসপন্ডেন্ট। আমার কাছে ভিসা থাকায় আমি দেশ ছেড়ে পালাতে পেরেছি। আমাকে যখন গোয়েন্দা বাহিনী থেকে বলা হলো দ্রুত দেশ ছাড়েন, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন, তাৎক্ষণিক আমি দেশ ছেড়ে পালিয়ে গেছি। কিন্তু কনক সরোয়ারের কাছে সেই সময়টা কোনো ভিসা ছিল না বলে তিনি ওয়েট করতে হয়েছে, এবং তিনি শেষ পর্যন্ত যখন আমেরিকান ভিসা পেলেন, সেই ভিসা পাসপোর্ট সংগ্রহ করতে এসেই ঢাকা থেকে গ্রেপ্তার হন। 9 মাস তিনি জেল খাটেন। আমাদের অবদানগুলো যারা ভুলে যাবেন তাদেরকে বলবো, আগামী দিন কেউ বিএনপির জন্য আর হাল ধরবে না। কারণ যখনই হাইব্রিডরা, যখনই চাটুকাররা, যখনই দুর্নীতিবাজরা, করাপ্টেড লোকগুলো, এই মহা বদমাশ লোকগুলো আপনাদের হাতিয়ার হবে, আমাদের মতো যারা স্যাক্রিফাইস করে গেছি, আমরা দলের কাছ থেকে এখনো কিছু চাই না। দলের এতটুকু দুর্নাম আমরা কামাই করিনি, কিন্তু আমরা দলের সমালোচনা করি কেন? আমরা সাংবাদিকতা করি, আমরা দলের চাটুকার নই। দল যেটা ভালো করে সেটা প্রকাশ করি, দল যেটা খারাপ করে সেটা দলকে সংশোধনের জন্য বলি। কিন্তু দল আমাদেরকে থ্রেট মনে করেন, আমাদের গুপ্ত মনে করেন আপনারা। কারণ আপনারা ধরে নিচ্ছেন আগামীতে ক্ষমতায় আসবেন, হয়তো বা ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের উপর যে জুলুমটা করছে আপনারা তাই করবেন, আমরা আবার দেশ ছাড়বো। কিন্তু আপনারাও ক্ষমতা একদিন ছাড়বেন, হারাবেন, আবার কেউ আসবে, সেদিন আপনাদের জন্য আর কেউ কথা বলবে না। কারণ সেই দিন আমাদের এই কথাগুলো অনেকের মনে থাকবে যে দলের জন্য যারা স্যাক্রিফাইস করে, দলের জন্য যারা নিবেদিত, তাদেরকে দল মনে রাখে না। দল মনে রাখে শেষ সময় এসে যারা সুবিধা আদায় করে। এই মাহমুদুর রহমানকে নিয়ে যারা এখন তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, অপপ্রচার করছেন, তারা মাহমুদুর রহমানের পায়ের যোগ্য। মিস্টার ওয়াহিদুজ্জামান মাহমুদুর রহমানের পায়ের যোগ্য। জোকার 9 তিনি মাহমুদুর রহমানের আদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন, যিনি সবচেয়ে বড় করাপ্টেড একজন ব্যক্তি। এই জোকার 9-এর বিরুদ্ধে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসছে। তিনি বিভিন্ন বড় বড় কোম্পানিকে ফোন করে থ্রেট দেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে। তারপরে তিনি কি করেন? তাদের কাছ থেকে আবার টাকা চান অন্য মাধ্যম দিয়ে। শত শত কোটি টাকার মালিক হয়েছেন এই ভদ্রলোক, বিদেশে বসে চাঁদাবাজি করে, থ্রেট দিয়ে। আজকে তিনি অন্যের আদর্শ নিয়ে, অন্যের চরিত্র নিয়ে কথা বলছেন। হাস্যকর না বিষয়গুলো? লজ্জাকর বিষয়গুলো। দর্শক, বিএনপির কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা দুর্দিনের বন্ধুদের হাত ছাড়বেন না। সুদিনের বন্ধু তো অনেকেই আসবে। আওয়ামী লীগ যে ফলটা করেছিল, আওয়ামী লীগও তাদের দুর্দিন, আওয়ামী লীগের একটা ভালো দিক ছিল, তারা দুর্দিন সুদিনের বন্ধুগুলোকে চেনে, কিন্তু বিএনপি চেনে না। বিএনপি করতে 16 বছর যারা জেল জুলুম খেটেছেন, তারা মনোনয়ন পান না, তারা এখনো সুবিধাজনক অবস্থানে নেই। কিন্তু হঠাৎ করে দেখবেন বিএনপিতে কিছু নতুন মুখ উন্মোচিত হয়েছে, যারা এখন সব দখল করছে, মিডিয়া দখল করছে, এটা দখল করছে, ওটা দখল করছে। আমরা পারতাম না কোনো টেলিভিশন দখল করতে, কিন্তু আমরা করিনি। বিএনপির দুর্নাম হবে। আমাদের এই শিক্ষাটা আমরা নিজের ভেতরে লালন করছি যে অ্যাটলিস্ট দেশের জন্য, মানুষের জন্য কিছু করব। কিন্তু দেখেন আমরা এখন ভিলেন হয়ে যাচ্ছি। আমি আবারও বলবো, জনাব তারেক রহমান, আপনার কাছে আমরা তাকিয়ে আছি, আপনার দিকে আমরা তাকিয়ে আছি। আমরা ভঙ্গুর বিএনপিকে ভিন্নভাবে দেখতে চাই। এই দেশের জন্য যারা কথা বলেছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ, দেখছেন মুকুন্দের ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহমুদ ফেসবুক পেজ। যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন সবার কাছে প্রথমে একটি অনুরোধ করব, ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলটি 90 দিনের জন্য রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। আপনারা তার নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আসছে, আমি আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেব। আপনারা যারা ইলিয়াসকে ভালোবাসেন, দেশের পক্ষের শক্তি আছেন, বাংলাদেশের পক্ষের, তারা প্রত্যেকে ইলিয়াসের ইউটিউব এবং ফেসবুকের সংযুক্ত হবেন। কারণ আসছে নির্বাচনে ইলিয়াস হয়তো বাংলাদেশের পক্ষে জোরালো কথা বলবে, এবং যে ইলিয়াস আমাদের জন্য বা জুলাই বিপ্লবের জন্য এতটা লড়াই করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন, এত বড় স্যাক্রিফাইস করেছেন, আশা করি আপনারা ইলিয়াসের পাশে দাঁড়াবেন। প্রতিটা মানুষেরই সুসময় দুঃসময় থাকে। শেখ হাসিনার সময় ইলিয়াস যে ভয়ঙ্কর সময় পার করেছে, কেন যেন মনে হচ্ছে প্রফেসর ইউনূসের সময় ইলিয়াস আরো ভয়ঙ্কর সময় পার করতে যাচ্ছে। তারপরেও সে ক্লান্ত নয়, আপনাদের ভালোবাসা নিয়ে এসে এগিয়ে যেতে চায়। তার পাশে সবাই থাকবেন। আমি আমার কমেন্টে এবং ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দিব লাইভ শেষ করে। আশা করি প্রত্যেকে সেখান থেকে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে যে বিষয়টি আসলে আমি হাদিকে দিয়ে আলোচনা শুরু করবো। চলে যাবো জামাত, এনসিপি, বিএনপি, চরমোনাই সকল প্রসঙ্গে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করবো। আমাদেরকে ইন্টেলিজেন্স থেকে, আমাদের রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগ থেকে কিছু তথ্য শেয়ার করা হয়েছে। বলা হয়েছে যে হাদি তার ইনকিলাব সেন্টার যে তৈরি করেছিল, অর্থাৎ তিনি যেখান থেকে দিল্লি সংস্কৃতির বিরুদ্ধে একটি বাংলাদেশি সংস্কৃতির জন্য যে লড়াইটা শুরু করেছিলেন কালচারাল ভাবে, সেটা অর্থাৎ ইনকিলাব সেন্টারটা অবস্থিত ছিল বাংলা মাঠে। আমি লোকেশনটা একটু বলি। ফ্ল্যাট নাম্বার 2A, হাউস নাম্বার 32, এটা হলো ডোমিনিয়ন রওশন ভিলা, ময়মনসিংহ লেন, বাংলা মোটর। বলা হচ্ছে হাদি যে ভবনটিতে তার অফিসটি খুলছিলেন, এটির মালিক ছিলেন একজন হিন্দু ব্যক্তি, নাম পরিমল চন্দ্র দাস। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে খুব ছোট পদে কাজ করতেন, একটা ব্যাটারি কোম্পানি। হ্যাঁ, তো এই ভলভো ব্যাটারি কোম্পানিতে তিনি কাজ করতেন, অ্যাকাউন্টসে একটা খুব সাধারণ পদে চাকরি করতেন। কে?
যে ভবনটি ইনকিলাব সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেই ভবনের মালিক মিস্টার পরিমল চন্দ্র দাস। এবং এখানে চাকরিরত মানে ভলভো ব্যাটারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় দুর্নীতির দায়ে তার চাকরিটা চলে যায়। পরে হুমকু বলা হচ্ছে যে এই দুঃখিত, ভলভো ব্যাটারির অ্যাকাউন্টসের সাথে তিনি আর সংযুক্ত থাকেননি। সে মিরপুরে কাজ করতে, তার বেতন ছিল মাত্র 10,000 টাকা। তো বাংলা মোটরের মতো একটি অভিজাত অঞ্চলে মাত্র 10,000 টাকা বেতনের একজন কর্মচারী কি করে 4টি ফ্ল্যাটের মালিক হন? ইনকিলাব সেন্টার তো একটি ফ্ল্যাট, এরকম আরো 3টি, মোট 4টি ফ্ল্যাট ছিল পরিমল চন্দ্র দাসের। এবং 2020 থেকে 21 সাল পর্যন্ত তিনি সেই ব্যাটারি কোম্পানিতে চাকরি করেন। পরবর্তী 4-5 বছরে সে জমিমন রওশন ভিলাতে 4টি ফ্ল্যাটের মালিক হয়। একটি প্রশ্ন তৈরি হয়েছে যে ইনকিলাব কালচারাল সেন্টারের সাথে পরিমল চন্দ্র দাসের কানেকশনটা হয়েছিল আসলে কিভাবে? আমাদের শরীফ ওসমান হাদি যে ভবনটি ভাড়া নিয়ে তার ইনকিলাব সেন্টার তৈরি করেছিলেন, এটার জন্য পরিমলের সঙ্গে কিভাবে পরিচয় ঘটেছিল আমাদের ওসমান হাদি, এটা আমাদের ইন্টেলিজেন্সের বা যারা এই বিষয়ে তদন্ত করছে তাদের জানা উচিত। 2 নম্বর প্রশ্ন হলো, হাদির খুনের সাথে পরিমল চন্দ্র দাসের কি কি কানেকশন আছে? যে ছেলেটি হাদিকে গুলি করে মেরেছে বা যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সংযুক্ত আছেন তাদের সাথে পরিমলের সম্পর্কটা আসলে কি, কোনো কানেকশন আছে কিনা, এটা একটু অনুসন্ধান করা খুব জরুরি। 3 নম্বর প্রশ্ন হলো, হাদির খুনিকে মানে হাদির যে খুনি, কিন্তু হাদির খুব নিকট বা কাছের লোক বলে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিতে ভাইরাল হতে দেখেছি। এই খুনির সাথে হাদিকে পরিচয় ঘটিয়ে দিয়েছে কে? তিনি কি এই পরিমল? কারণ ব্যক্তিটা কোন ধর্মের বা কোন ব্যক্তি বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে আমাকে এই তথ্যগুলো দিয়েছে আমাদের রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা বলছেন যে সোশ্যাল মিডিয়াতে কথাগুলো উপস্থাপন করা খুব জরুরি, কারণ এই পরিমল যিনি মাত্র 10,000 টাকার বেতনে কাজ করতেন, তিনি বাংলা মোটরের একটি অভিজাত অঞ্চলে 4টি ফ্ল্যাটের মালিক হলেন কি করে, এবং হাদির সাথে তার পরিচয় হলো কি করে, এবং যে খুনি সেই খুনির সাথে হাদির পরিচয় কে ঘটিয়েছে, এই প্রশ্নগুলোকে নিয়ে এখন কাজ শুরু করলে পরিমল এখনো বাংলাদেশে আছেন এবং তাকে যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করেন, এটা নেপথ্যের অনেক তথ্য বেরিয়ে আসবে। কিন্তু সরকার এই ব্যাপারে নাখোশ, কি বলে, সরকার এই ব্যাপারে খুব চুপচাপ। হাদির হত্যার আজকে প্রায় 11 থেকে 12 দিনের মতো, বা আরো বেশি হলো কিনা, 11-12 দিনের মতো দিন আমরা পার করলাম হাদি হত্যার। এখন পর্যন্ত প্রকৃত অপরাধীকে গ্রেফতার করতে পারেনি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু প্রথম আলোতে যারা অ্যাটাক করেছিল ক্ষোভে, এরা কেউ সন্ত্রাসী না, এরা দেশপ্রেমী, কিন্তু দিল্লির হেডকোয়ার্টার বলে অনেকে ক্ষোভে হাদির উপর অ্যাটাক করছে, তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে, কিন্তু হাদির খুনিদের সরকার গ্রেপ্তার করছে না। কি ইউনিট সরকার? এবং এই প্রশ্নগুলো তোলার জন্য ইলিয়াসের 2টো ফেসবুক আউট, ইউটিউবটাও রেস্ট্রিকশন চলে গেছে সরকারের, বাংলাদেশ সরকারের অনুরোধে ইউটিউব কর্তৃপক্ষ এই কাজটি করেছে, যেটি শেখ হাসিনাও করতে পারেনি, কারণ ইউনিট সরকারের খুব ক্ষমতা এই ব্যাপারে, তিনি একেবারে জাতিসংঘ বা আমেরিকার সাথে তার দোস্তির সম্পর্ক। প্রশ্ন হলো, মানুষের কথা বলার মাধ্যম বন্ধ করে দিন, ধরেন আজকে আমারটা বন্ধ করে দিলেন, ইলিয়াস নতুন করে আরেকটি চ্যানেল ওপেন করবেন, আবার সেটা জনপ্রিয় হবে, হয়তো বা ফিরে পাবে আপিল করে, এর চেয়ে বেশি কথা বলবেন, কি করবেন? ইউনূস সাহেবের কাজ কি মানুষের মুখ বন্ধ করে দেয়া, নাকি অপরাধীকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করা? দর্শক, 2000 মানুষের জীবনের বিনিময় যে ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে হাদিরা লড়াই করেছিল, সেই হাদি যদি শহীদ হন আর তিনি যদি বলে যান যে আমি যদি মারা যাই আমার বিচারটা কইরেন, সে বিচারটা যদি আমাদের করার ক্ষমতা না থাকে, তাহলে এমন স্বাধীনতা নিয়ে আমরা কি করব? এই স্বাধীনতাকে আমরা টিস্যু পেপারের মতো ইউনূস সরকারের টয়লেটে রেখে আসতে চাই, তিনি ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন। ঢাকার শাহবাগ এখন উত্তপ্ত, লাখো হাদিরা সেখানে সমবেত হয়েছে। সমস্বরে উচ্চ কণ্ঠে সেখান থেকে দিল্লি না ঢাকা স্লোগান উঠছে, গোলামি না আজাদির স্লোগান উঠছে। হাদিকে নিয়ে পুরো রাজধানী এখন কাঁপছে, কিন্তু রাষ্ট্রযন্ত্র অঘরে ঘুমাচ্ছে। রাষ্ট্রযন্ত্র এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ আমাদের প্রতিবেশী শক্তিশালী দেশটি বলে দিয়েছে হাদির বিচার করা যাবে না, কারণ হাদির বিচার করলে তারা ফেসে যাবেন, আমাদের রাষ্ট্রের রাঘব বোয়ালরা ফেসে যাবেন, আগামী দিনে যারা ক্ষমতা আসবেন তারা ফেসে যাবেন, আওয়ামী লীগ ফেসে যাবে, দিল্লি ফেসে যাবে এই উপদেষ্টা মন্ডলীর কেউ কেউ বলছেন অপরাধীকে সরকার
তার হেফাজতে রেখেছেন, ইন্টেলিজেন্স তাদের দখলে রেখেছেন, তাদের কন্ট্রোলে রেখেছেন। হয়তো ক্রস ফায়ারে মেরে দেবেন অথবা ওপারে পাঠিয়ে দেবেন, কারণ তিনি মুখ খুললে অনেকের নাম বেরিয়ে আসবে। অনেকেই আশঙ্কা করছেন যে তাকে সরকার আর বিচারের মুখোমুখি করবে না। এখন একটি পথ খোলা, যদি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারকে চাপে ফেলতে পারেন। এই সরকার চাপে পড়লে অনেক কিছু করে, শেখ হাসিনাও করেছে, দেখেছেন চাপে পড়লে অনেক কিছু করে। তো এখন আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে, হাদির পক্ষে লড়াইটা চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আগামী কাল পরশু আপনাদের সাথে শাহবাগে আমিও থাকব এবং হাদির পক্ষে আমরা স্লোগান তুলব, হাদির বিচারের জন্য, আমরা ইনসাফের জন্য আমরা আওয়াজ তুলব, আপনারাও থাকবেন। দর্শক, আসছি রাজনৈতিক জোট প্রসঙ্গে। জামাত ইসলামকে নিয়ে অনেক রকম আলোচনা চলছে এবং বাংলাদেশে জনাব তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনের পর আমরা দেখছি যে জামাত কিছুটা কোণঠাসা অবস্থায় আছে, বিএনপি বেশ ফুরফুরে অবস্থায় আছে। এবং তারেক রহমান 300 ফিটে তার বক্তব্য, জনগণের উচ্ছ্বাস, এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের জিয়ারত, আমাদের ওসমান হাদির কবর জিয়ারত এবং তার মা বেগম খালেদা জিয়ার সাথে তার সাক্ষাৎ, সবকিছু মিলে বিএনপির মধ্যে একটা ঈদ উৎসব চলছে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে এসে মানুষের হৃদয়ের সাথে তিনি মিশে যেতে পেরেছেন। কয়েকটি প্রশ্ন উঠেছে জামাতকে নিয়ে। জামাত তারেক রহমানের এই আগমনে কি অস্বস্তিতে আছে, এরকম প্রশ্ন উঠেছে কয়েকটি জায়গা থেকে। আমি জামাত নেতাদের ফোন করেছিলাম, এই ব্যাপারে তারা বলছেন যে না, আমরা বিএনপিকে সবসময় আমাদের মিত্র মনে করি, আমরা দীর্ঘ কয়েক যুগ ধরে 20 দলীয় জোট করে একসাথে কাজ করেছি। তারেক রহমান আশায় আমরা খুশি, কারণ এই দলটি একটি বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ছিল বেগম জিয়া অসুস্থ হওয়ার পর। আমরা আশা রাখি তারেক রহমান দলটিকে গোছাতে পারবেন। আর বিএনপি নেতারা বলছেন যে তাদের নেতা দেশে আসায় নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছে এবং তারা একটি ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো কয়েকটি, জামাতের জোট নিয়ে বিগত সময়ে যে আলোচনা চলছে, আমি গতকালকেও আপনাদের একটি ব্রেকিং সংবাদ দিয়েছিলাম যে আমাদের ইন্টেলিজেন্স এবং ওপারের ইন্টেলিজেন্স 8 দলীয় জোটটাকে ভাঙার জন্য নানানভাবে চেষ্টা করছে। এবং আমি চরমনাই মামুনুল হক সহ অনেকের কাছে অনুরোধ করেছিলাম এবং অনেকের সাথে আমি পার্সোনাল কথাও বলেছিলাম যে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে যেমন জাতীয়তাবাদী শক্তি বিএনপি এবং ইসলামী শক্তি ইসলামী দলগুলোকে টিকিয়ে রাখতে হবে। ফ্যাসিজমের বিরুদ্ধে যদি বাংলাদেশকে টিকিয়ে রাখতে হয়, গণতান্ত্রিক ধারা বা ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রাখতে হয়, বিএনপি এবং ইসলামী দলগুলোকে পাশাপাশি চলতে হবে। আজকে পর্যন্ত এই লাইভটি করা পর্যন্ত আমি আরো কিছু ভালো তথ্য পেয়েছি, সেটা হলো চরমনায় গো ধরেছে যে তারা কোনো চাপে মাথা নত করবে না। মামুনুল হকও তিনি বলছেন অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি, আমরা কারো কাছে আর মাথা বিক্রি করতে চাই না, যত চাপ আসুক নেপথ্য থেকে আমরা ইসলামী জোটটিকে ভাঙতে চাই না। আল্লাহ কবুল করুন তাদেরকে, কারণ বিএনপি এবং ইসলামী শক্তির এই ফাইট, এটাকে আমি খুব পজিটিভ অর্থে দেখতে চাই। কারণ কি, আমি চাই এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হোক, যারা 16টা বছর দেশকে ফ্যাসিজমের দিকে, একটা ভয়ঙ্কর আয়ামে জাহিলিয়াতের দিকে নিয়ে গেছে, তাদেরকে 3টা বছর অন্তত নির্বাচন থেকে দূরে রাখুক। তারা যে কাজটি করেছে, এটার পক্ষে কে থাকবে বিপক্ষে থাকবে সেটা নিয়ে আমার বক্তব্য নয়। জামাতের সঙ্গে ইসলামের যে 8টি দল, সেই 8টি দল এখন রয়েছে, তারা জোট থেকে যাচ্ছে না, এমন বক্তব্য জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে। পাশাপাশি আমরা আরো কিছু বক্তব্য পেয়েছি এরকম যে এনসিপি, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল রাজনৈতিক জোটটি, রাজনৈতিক শক্তিটি, ছাত্রদের শক্তিটি, তারা এবার চলে আসছে জামাতের সাথে। বিএনপির সাথে তাদের বনিবনা হয়নি আসন বিন্যাস নিয়ে, এবার তারা জামাতের সাথে সম্পৃক্ত হতে চাইছে। বলা হচ্ছে যে এনসিপির 214 সদস্যের যে কেন্দ্রীয় কমিটি, এর মধ্য থেকে 30 জন আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে এনসিপি কে। অর্থাৎ নাহিদ ইসলাম যখন জামাতের সাথে তার আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, 214 সদস্যের যে কমিটি রয়েছে এনসিপি, তাদের মধ্যে ভারত ঘেঁষা, বাম ঘেঁষা বা ধর্মনিরপেক্ষ সেকুলার গ্রুপটি, তারা এনসিপি কে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছে। তারা বলছে যে জামাতের সাথে তারা গেলে তারা এনসিপির সঙ্গে আর থাকবে না। এর মধ্যে আলোচিত ডাক্তার তাসনিম জারা, তিনি এনসিপি থেকে বিদায় নিয়েছেন এবং তিনি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হল, তাসনিম জারা তিনি জামায়াত ইস্যুতে তার এই অ্যালার্জির কারণটি কি? তার নিকট কয়েকজন বলেছে যে তার উপর চাপ আছে এবং তিনি যে আদর্শ লালন করেন সেটি ইসলামী শক্তির বিপক্ষে। এতদিন যারা তাসনিম জারাকে নিয়ে অশ্লীল ফেসবুকিং করেছেন, যারা তাকে নিয়ে খারাপ পোস্ট করেছেন, হয়তো তারা এখন তাকে বুকে জড়িয়ে নেবেন, কারণ আদর্শিক লড়াইতেই
আমরা একে অপরকে ঘায়েল করার চেষ্টা করি। তাসনিম জারাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশে প্রায় এক যুগের অধিক সময় ধরে, 1.5 যুগের কাছাকাছি, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি, যারা ইসলামিস্ট এবং ন্যাশনালিস্ট চিন্তাধারা লালন করে, সেই দলটি কিন্তু জামাতের সাথে জোট করেছিল। মধ্যপন্থী দল হিসেবে বিএনপিকে বিবেচনা করা হয় এবং এই আওয়ামী লীগও একসময় জামাতের সাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ বা প্রগতিশীল রাজনৈতিক দল হিসেবে চিনি। কিন্তু এনসিপি কেন জামাতের সাথে জোট করতে পারবে না, এটির একটা ব্যাখ্যা থাকা উচিত। কারণ এই সময় যে 24টি ঘটেছে বা হাসিনার বিরুদ্ধে বা দিল্লির হেজিমনির বিরুদ্ধে যে লড়াইটা হয়েছে, সেখানে জামাত শিবিরের একটা বড় ভূমিকা ছিল। কিন্তু যেই বিপ্লবের পর তাসনিম জারারা বাংলাদেশের রাজনীতি করতে এসছেন, তারা জামাতের অবদানকে খাটো করে দেখবেন কেন? তিনি তো কোনো ভূমিকা রাখেননি এই দেশের জন্য। প্রবাসে ছিলেন, ভালো ডাক্তারি করেছেন, ভালো আয় করেছেন এবং নতুন বাংলাদেশে এসে তিনি রাজনীতিটা শুরু করেছেন। আমরা খুশি তাসনিম জারার মতো ক্লিন ইমেজের মানুষকে পেয়ে। একজন শিক্ষিত, উন্নত মানসিকতার ব্যক্তি এদেশের রাজনীতিতে আসা খুবই জরুরি। আমাদের বস্তা পচা, নোংরা মানসিকতার, দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতরা, তাসনিম জারারা, সামান্তারা একটা নতুন বাংলাদেশ গড়বে, সেই প্রত্যয়টা আমাদের ছিল। তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করছি, যেটা গঠনমূলক সমালোচনা, থাকতেই হবে। কিন্তু তাসনিম জারা সহ আরো যারা, যে 30 জন বিদায় নিয়েছেন, তাদের উদ্দেশ্যটা আমাদের পজিটিভ মনে হচ্ছে না। আমাকে ইন্টেলিজেন্স টিম থেকে বলা হয়েছে যে তাদের উপর কারো উপর ডিজিএফ এর চাপ ছিল। আবার কেউ কেউ এনসিপিতে প্রবেশই করেছিলেন দিল্লির ইশারায়। যখন তারা জামাতের সাথে জোট করছেন, তারা বেরিয়ে আসছেন। আরো ক্লিয়ার করে বলি, এনসিপিতে তাদেরকে পুশ করা হয়েছিল। তারা এনসিপিতে থাকবে মূলত ওপারের উদ্দেশ্য হাসিলের জন্য। যখন তারা বুঝলেন যে তাদের উদ্দেশ্য হাসিল হবে না, ওই যে ইহুদিরা যেমন মুসলিম হয়ে প্যালেস্টাইনে ধর্ম প্রচার করতেন, এটা হলো আপনার সালাউদ্দিন আইয়ুবীর সময়ের হিস্ট্রি যারা পড়েছেন, তো বিভিন্ন মসজিদে তারা বক্তব্য দিতেন, মানুষকে তালিম দিতেন। কি তালিম দিতেন? জিহাদ থেকে সরে আসো, মুসলমানরা কখনো অস্ত্র হাতে নেবে না, যাতে সালাউদ্দিন আইয়ুবী আর কোন রাষ্ট্র দখল করতে না পারে, যাতে মুসলমানরা ঘুমিয়ে পড়ে আবারও কখনো তারা এসে ফিলিস্তিন দখল করতে পারে। তো তাসনিম জারাদেরকে তাই মনে হচ্ছে, সালেহিনদের তাই মনে হচ্ছে, তাদের জানি না কি বলবো, আমার বলার নেই। আমার কাছে তাই মনে হচ্ছে যে তারা মূলত ওপারের এজেন্সির হয়ে এসেছিলেন। যখন এই দলটির সাথে, মানে জামাতের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে বা জোট হচ্ছে, তখন তারা বেরিয়ে গেছে। এতে কিছু যায় আসে না, এনসিপিরও কিছু যায় আসে না, জামাতেরও কিছু না, বিএনপিরও কিছু আসে না। কারণ তাসনিম জারা ভোটে দাঁড়ালে 300-400 ভোট পাবেন। এই 300-400 ভোট হয়তো বা এনসিপি আর পাবে না, কিন্তু জামাতের সঙ্গে দাঁড়ানোর জন্য যে লাখ লাখ ভোট পাবে, বা বিএনপির সাথে যদি যেত এনসিপি, তারা যে লাখ লাখ ভোট পেত বা প্রার্থী বিজয়ের সম্ভাবনা ছিল, এটা তো আর তাসনিম জারাদের থাকবে না। এখন প্রশ্নটা হলো, এই পরিবেশের মধ্যে জামাতের সিদ্ধান্ত আসলে কি হতে যাচ্ছে? জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এবি পার্টি, এনসিপি, এলডিপি, আরো অনেকগুলো দল তারা জামাতের সাথে যোগাযোগ করছে এবং তারা জামাতের সাথে আগামী নির্বাচনে একসাথে কাজ করতে চাইছে। এটি একটি নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত। বিএনপির জোটটার ভেতরেও কিছুটা অসন্তোষ নজরে আসছে, কারণ বিএনপি তার জোটের বাকি নেতাদেরকে সঠিকভাবে আসন দিতে চাইছে না। আমরা বিএনপির এই জিনিসটি আমার ভালো লাগে না। বিগত সময় আমরা কয়েক যুগ ধরে দেখেছি জামাত বিএনপি একসাথে মাঠে ছিল, লড়াই করেছে, কিন্তু নির্বাচনের আগে তারা তাদের কোয়ালিশনকে আসন দিতে চায় না, সব নিজেরা খেতে চায়, কিন্তু আন্দোলনে তারা মাঠে নামতে চায় না। আন্দোলনে ফেসবুকে বা বিভিন্ন ঘোষণা দিয়ে সাংবাদিক সম্মেলন করে তারা ঘরে ঘুমায়। জীবন দেয় একদল আর ক্ষমতায় বসতে চায় অন্যরা। এটি হলো বিএনপির একটি ভুল রাজনীতির অংশ। তো এবার সেইটি হয়তো বা বুঝতে পেরেছে বাকি দলগুলো, যে কারণে তারা জামাতের সাথে যোগাযোগ সৃষ্টি করছে। দর্শক, তারপরে যে বিষয়টি, ইসলামী দলের যে 8টি জোট সঙ্গে এবি পার্টি, এনসিপি সহ বাকি যে জোটগুলো রয়েছে, এই জোটে হয়তো বা মাহফুজ বা আসিফকে জামাত নাও নিতে পারে। ভিতরে কিছু সূত্র বলছে, একদম হাই কমান্ড বলবো না, ভিতরে কিছু সূত্র বলছে আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। গত 15 মাস তারা রাষ্ট্র পরিচালনায় দুর্নীতির সাথে জড়িয়েছেন, এমন কিছু অভিযোগ রয়েছে। তাই জামাত দুর্নীতিগ্রস্ত কাউকে নিয়ে পুরো জামাতের বিরুদ্ধে অপবাদটা ঘাড়ে নিতে চাইছেন না, কিছু সূত্র বলছে। এটা এখনো চূড়ান্ত না। আমার এই বক্তব্যটিকে আমি এটি অ্যাজাম্পশনের মধ্যে রাখতে চাই, যেটা কনক্রিট কোনো তথ্য নয়। তবে জামাতের বেশ কিছু সূত্র আমাকে বলছে যে এই দুজনের ব্যাপারে তাদের আপত্তি রয়েছে এবং তারা কোনোভাবে চাইছে না যে এই দুজন আসুক। বাট এটা এখনো চূড়ান্ত না, যেটা বললাম। এদিকে মাহফুজ, এদিকে কি বলে আসিফ ঢাকার পাশাপাশি কুমিল্লাতেও তার মনোনয়ন ফর্ম কিনছেন। তার মানে তিনি এখনো ফাইনালি জানেন না আসলে তিনি কোন জায়গা থেকে নির্বাচন করবেন।
পাশাপাশি বিএনপির মধ্যে যেমন আশার বাড়ি রয়েছে, তেমনি হতাশার জায়গাও তৈরি হচ্ছে, কারণ একটা বড় জোট বাড়িয়ে নিচ্ছে ইতিমধ্যে জামাত। এখন এই জোটটা যদি জামাতের পক্ষে চলে যায়, আর এবারে জামাতের জায়গাটা খুব বলা যাচ্ছে যে একটু ভালোর দিকে, জামাত তার অতীতের সকল অবস্থান থেকে বেরিয়ে এসছে এবং মানুষের মধ্যে জামাতকে নিয়ে ভালো পারসেপশন চলছে, মানুষ জামাতকে নিয়ে ভালো মূল্যায়ন করছে। তবে তারেক রহমান আসার কারণে মানুষ বিএনপিকে নিয়েও আশা দিচ্ছে, কারণ এতদিন যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে বিএনপি বেরিয়ে আসছে। সবকিছু মিলে আগামী লড়াইটা আমার কেন যেন মনে হয় খুব হাড্ডাহাড্ডি হবে। আর এনসিপি নাহিদ ইসলামরা তারা জামাতের সাথে যতটা কি বলবো সহজ সমীকরণে যেতে পারবে, বিএনপির সাথে পারবে না, কারণ বিএনপির প্রচুর প্রার্থী তারা স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে যাবে নির্বাচনে। কিন্তু সেক্ষেত্রে যারা জোটের প্রার্থী আছেন তারা সেখানে ঢুকতেও পারবেন না। বিএনপি এত বিদ্রোহী প্রার্থী, সেখানে সুবিধাটা করা তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটুকু বলা যায় যে সিদ্ধান্তটা মেবি ভালো নিয়েছে এনসিপি, কারণ জামাত তার জোটের ক্ষেত্রে আমার মনে হয় যে বড় রকম ছাড় দেবে। দর্শক, আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে আমি সঠিকভাবে উত্তর দিতে চাই, কোনো প্রশ্ন আছে কিনা। তবে বিএনপির চেষ্টাটা আছে আওয়ামী লীগ জাতীয় পার্টির ভোটগুলো তাদের পক্ষে নেয়ার, কিন্তু এখনো মাঠ যেটা বলছে এই ভোটগুলো দাঁড়িপাল্লার দিকে যেতে পারে। বিগত 15-16 মাসে বিএনপির আচরণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে। এটা এক প্রকার বিএনপির জন্য ধাক্কা আমরা বলতে পারি। এবং জামাত ইসলাম যে পারফেক্ট রাজনীতিটা করছে, যে চমৎকার গোছানো রাজনীতি করছে ডক্টর শফিক, তিনি পূর্বের ধ্যান ধারণা থেকে বেরিয়ে তার কি একজনের মতো যে খেলাগুলো খেলছেন এবং অনেক বিদেশিদের পরামর্শ অ্যাকসেপ্ট করে তিনি যে কাজগুলো করছেন, তাতে মনে হচ্ছে আগামী দিনগুলোতে তিনি ভালো কোনো রেজাল্ট আনতে পারেন। এখন তারেক রহমান দেশে থাকার আমাদেরও স্বপ্ন যে বিএনপি অসম্ভব কিছু ভালো কাজ করে আমাদের দেখাতে পারবে, যেটা সালাউদ্দিন কিংবা আমির খসরু কিংবা মির্জা ফখরুলদের দিয়ে আমাদের আশা পূরণ হয়নি। আমরা তাকিয়ে আছি জনাব তারেক রহমানের দিকে, যে এই নির্বাচনটি যেমন সুষ্ঠু হবে। দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার, টিভি টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, নির্বাচন ঘনিয়ে আসছে এবং মনোনয়নপত্র দাখিলের সময় এবং সংগ্রহের সময় এসেছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে দল পরিবর্তনে একটা হিড়িক পড়ে গেছে। বিশেষ করে বিএনপির মধ্যে যারা জোটে ছিল তারা দল ত্যাগ করে বিএনপিতে অংশগ্রহণ করছে, বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করছে নির্বাচনে। কারণ এখন জোটে দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না, মানে জোটে থাকলেও দলীয় প্রতীক দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করতে পারবে, কিন্তু জোটের প্রতীক দিয়ে নির্বাচন করতে পারবে না। এই জন্য আমরা অনেকে দেখতে পাচ্ছি যে দল ত্যাগ করে নির্বাচন বিএনপিতে অংশগ্রহণ করছে এবং বিএনপি ধানের শেষে ভোটে অংশগ্রহণ করবে এমনটাই। এবং এই নিয়ে বিভিন্ন দলের মধ্যে যেসব দল থেকে নেতারা চলে আসছে সেসব দলের মধ্যেও কিছুটা অসন্তোষ বিরাজ করছে। এছাড়া আমরা এনসিপির সাথে শুনতে পাচ্ছি যে জামাতের যে জোট হওয়ার কথা, সেই জোট নিয়ে এনসিপি নেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ কাজ করছে। এবং আজকে তাসলিম যারা পদত্যাগ করেছেন দল থেকে, আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমার সাথে 3 জন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার সারোয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি দাঁড়াচ্ছে, নির্বাচন করছেন ঢাকা 17 থেকে, আমি যদি ভুল না করে থাকি। সারোয়ার হোসেন, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন স্যার অ্যাডভোকেট মামুন মাহবুব, সাধারণ সম্পাদক এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটি। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। জি, আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সাধারণ সম্পাদক এনসিপি। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, সবাইকে সালাম জানাচ্ছি। আমি শুরু করছি আপনার ব্যারিস্টার সারোয়ার হোসেন আপনাকে দিয়ে। এই যে আমরা দলের রদবদল দেখতে পাচ্ছি, তো এই রদবদলটাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে 54 বছরের ইতিহাসে এই প্রথম এভাবে ঠিক নির্বাচনের আগে এরকম দল বদল করে জোটের নেতারা মূল দলে অংশগ্রহণ করছেন, বিশেষ করে বিএনপি জোট যারা ছিলেন। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং আদর্শিকগত দিক থেকে শুধুমাত্র নির্বাচনে জয় লাভের জন্য এই ধরনের পরিবর্তন আসলে রাজনীতিতে কি বার্তা দিচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ-আলোচক দুইজনই আমার সহকর্মী এবং যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম শুনছেন। দেখুন, যে কোনো নির্বাচনের আগে এক ধরনের হর্স ট্রেডিং হয়, ঘোড়া বিক্রির আসর বসে। সো এটা এক ধরনের সেই ঘোড়া বিক্রিরই আপনার সময় বলতে পারেন। তবে এর অনেকগুলা রেমিফিকেশনস রয়েছে, অনেকগুলা সিগনিফিকেন্স রয়েছে। যে আজকে যে বাংলাদেশে একটা দ্বিদল তন্ত্র চলছিল, এই দ্বিদল তন্ত্রের বাইরে এই দ্বিদলের একটা দল ভুল করে ডুম্প হয়ে গেছে,
মানে অপশাসন দুঃশাসন মাফিয়াতন্ত্র সৃষ্টি করে। আর একটা দল এই মুহূর্তে ভালো অবস্থানে আছে, বিএনপি। জনসমর্থন দেখা যাচ্ছে অনেক আছে, কিন্তু ভিতরে ভিতরে আবার অনেক কিছুই রয়েছে। শুধু বড় জনসমাবেশ নেসেসারিলি অনেক সময় জনমতের প্রতিফলন ঘটে না, কারণ এরশাদের পতনের সময় দেখা গেছে মাঠ ভরা লোক, শেখ হাসিনার পতনের সময়ও মাঠ ভরা লোকই হয়। এটা বাংলাদেশের রাজনীতির একটা অংশ। তো এইখানে আপনার এইটা একটু খটকাই লেগেছে, যেটা আপনি বলেছেন যে অধিকারের যে নূর এবং রাশেদ অলরেডি দল ত্যাগ করে বিএনপিতে জয়েন করেছে। এটা তার সিদ্ধান্ত। আমি মনে করি যে তাদেরকে মানুষ হিউজ সমালোচনা করবে, এবং শুধু এমপি হওয়ার লক্ষ্যে এত কষ্ট করে একটা দল গঠন করেছে, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে, সেই দল ত্যাগ করে আজকে শুধু মার্কার জন্য আরেকটা দলে জয়েন করা, এইটা জনগণ ভালোভাবে নেবে বলে আমি মনে করি না। এবং এইটা তার পলিটিক্যাল ক্যারিয়ার যতটুকু হয়েছিল, এই পলিটিক্সটা তার মারাত্মক হোঁচট খেলো। এবং যারা ছোট ছোট দল, অন্য যে অনম্যান পার্টি যারা আছে, তাদের কথা আলাদা, তাদের ওই সেক্রেটারি নামও অনেকে জানে না, কিন্তু গণ অধিকার পরিষদ অন্তত একটা ভালো রাজনীতি শুরু করেছিল। তাদের একটা পুরো বাংলাদেশে একটা সংগঠিত হয়েছে, সংগঠন ছিল বলে সেটা দেখা যাচ্ছে। এবং এই যে তাদের প্রচেষ্টাটা একটা এই পরিবারতান্ত্রিক এবং দ্বিদলীয় রাজনীতি থেকে মানুষকে একটা যে অপশন ছিল, সেই অপশনটাও নতুন করে হোঁচট হলো। হয়তো বা একজন এমপি হবে, কিন্তু এই শুধু এমপি হওয়ার জন্য এক ধরনের এইটাকে আমি অনেকগুলা সমালোচনা আজকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যে এক ধরনের গোলামি অথবা দাসত্বও মেনে নিল, এবং তার রাজনীতির সক্রিয়তায় ফেরত আসা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তো তাদের রাজনীতিটা ভালো রাজনীতি ছিল বলে আমি মনে করি। এই এই পরিস্থিতি তাকে দেখলাম যে তার বিরুদ্ধে অলরেডি কাপড় নিয়ে তার বিরুদ্ধে মিছিল করেছে, এবং সে এমপি হবে কি হবে না আমি জানি না। এখন আমাদের ছোট ভাই, আই উইশ হিম গুড লাক, কিন্তু তার যে পলিটিক্যাল আদর্শ সেইটা আসলে এখান থেকে বিঘ্নিত হয়ে গেল। এটি হলো একটা দিক। আর অন্য মনে করেন যে অনম্যান পার্টি আরো অনেকে জয়েন করছে, ইয়েস, এটা যুক্তি আছে। আপনি যদি আপনার দল নিয়ে যদি আপনি নির্বাচন করতে চান, তাহলে আপনার দলের মার্কা নিয়ে করবেন। আর আপনার দলের মার্কা নিয়ে যদি করতে না চান, আপনি অন্য দলের মার্কা ব্যবহার করবেন, দেন আপনার দল বিলুপ্ত করে সেই দলে জয়েন করা উচিত। এটার ভিতরে যুক্তি আছে, কিন্তু ওদের পলিটিক্সটা একটু আলাদা ছিল বলে আমি মনে করি, এবং তাদের একটা পোটেনশিয়ালিটি ছিল, একটা ভায়াবিলিটি ছিল। তো এই ক্ষেত্রে সেই বলে যে এই আবারও হর্স ট্রেডিং এবং বড় দলগুলা, বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলতে চায়, এই বড় দলগুলো বাংলাদেশে এইভাবে ছোট দলগুলোকে খেয়ে ফেলতে চায়, এবং অনেকে বড় মাছের পেটে ঢুকে যায়। এবং এইটাই হলো এই পরিস্থিতিতে যে রাজনৈতিক যে একটা মেরুকরণ হয় নির্বাচনের সময়, সেই মেরুকরণ এবং এই মেরুকরণ গুলা ভালোর দিকে যায় না। শুধু মানুষ যদি ধারণা করে যে শুধু এমপি হওয়ার জন্য সে তার এই এতদিনের প্রসেসটা সবাইকে, সব নেতাকর্মী ছেড়ে এখানে আসছে, এটা ডেফিনেটলি তার দলের নেতাকর্মীরা ভালোভাবে কোনোভাবেই নেবে না। আপনার মাধ্যমে আপনি যেমনটি বলেছেন, আমি ঢাকা 17 আসনে স্বতন্ত্র নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, এবং আগামীকালকে আমি আমার মনোনয়নপত্র দাখিল করব রিটার্নিং অফিসারের কাছে। আপনার মাধ্যমে ঢাকা 17 আসনের নাগরিকবৃন্দ এবং ভোটারদের দোয়া চাই, ভালোবাসা চাই। যারা ভোটার না তাদের দোয়া চাই, এবং আমার জন্মস্থান পিরোজপুর, তাদের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলো। আমি মনে করি যে এইবার মানুষ হয়তো শুধু এবার শুধু মার্কা দেখে ভোট দেবে আমি মনে করি না। আমাদের ইয়াং জেনারেশন, তাদের ভোট প্রায় 60%, তারা ভালো প্রার্থী খুঁজবে। মানুষ এবার ভালো প্রার্থী খুঁজবে। সেই বিবেচনায় ঢাকা সদরের ভোটাররা অন্য যারা নির্বাচন করবে, তারা যাচাই বাছাই করে দেখবেন, আমি যদি তাদের জন্য যোগ্য হই, আমি যদি তাদের প্রতিনিধিত্ব দেওয়ার জন্য যদি আমার যোগ্যতা থাকে, আপনারা আমার পক্ষে ভোট দেবেন। সেই আশাবাদ এবং সেই আহ্বান আপনার এই প্রোগ্রামের মাধ্যমে ব্যক্ত করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি শুনবো আপনাকে আবারও। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদের দলের মধ্যে আজকে একজন নেত্রী পদত্যাগ করেছেন, যুগ্ম সদস্য সচিব সম্ভবত তাসনিম জারা, এবং জামাতের সাথে এক ধরনের জোটের কথাবার্তা চলছে, সেটা আসলে কত দূর? এবং আরো তাসনিম জারা সহ আরো জানতে পারছে যে আপনার 30 জন নেতা কর্মী এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তো শেষ পর্যন্ত আসলে কি হচ্ছে, মানে জোট কি হয়েছে না হবে এমন পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে। আজকে আমার সাথে যে দুইজন সহ আলোচক আছেন, ওনারা আমার আইন অঙ্গনের বিজ্ঞ আইনজীবীগণ, ওনাদেরকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি, ওনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যে কথাটা ব্যক্ত করেছেন যে ধরেন
আপনি যখন দলের একটা গুরুত্বপূর্ণ পদবিতে থাকবেন তখন দলের দায়টা কিন্তু আপনাকে নেওয়াটা শিখতে হবে, এটাই রাজনীতি না? আপনি তো ব্যক্তি হিসেবে ফাংশন করতে পারেন না যখন আপনার একটা গুরুত্বপূর্ণ পদবিতে আপনি থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা তো আসলে রাজনীতিটা নতুন শুরু করেছি, আমাদের আচরণ যে সবসময় পলিটিক্যাল সবার হবে এমন না, কেউ কেউ অ্যাপলিটিক্যাল বিহেভ করে থাকতে পারে। সেইটা আসলে তার মতামতকেও আমি সম্মান জানাই এবং তার মতামতের অবশ্যই তার নেয়ার স্বাধীনতা আছে এবং তিনি তার নিজস্ব ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী উনি মতামতটা নিয়েছেন। তবে তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে দল জোটে যাওয়ার বিষয়ে তার মতামত কি। তো উনি যেটা ব্যক্ত করেছেন সেটা হচ্ছে দল যে কোনো জোটে গেলে দলের স্বার্থে এবং দলের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে, সংস্কারের স্বার্থে দল যে কোনো জোটে গেলে উনি সেখানে বাধা প্রদান করবেন না এবং তাতে কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচনী যে জোট হতে যাচ্ছে সেই জোটে যাবার ক্ষেত্রে উনি কোনো একটা দলের সাথে জোটে যাবেন কি যাবেন না সেইটা নিয়ে ওনার এমবার্গো আছে এবং যেহেতু উনি আপত্তি আছে। নির্বাচন করবেন, জি যে সেটাই বললাম যে ওনার সেই বিষয়ে আপত্তি আছে। সেই ক্ষেত্রে উনি যেহেতু নির্বাচন করবেন বলে কমিটমেন্ট করেছেন এবং ক্রাউড ফান্ডিংও করেছেন, তো জনগণের কাছে অবশ্যই ওনার একটা জবাবদিহিতা আছে। সেই জায়গা থেকে উনি যেহেতু দলীয় একটা ব্যানারের আন্ডারে, তো উনি একটা সমঝোতা, নির্বাচনী সমঝোতা যদি হয় তাহলে উনার হয়তো নির্বাচন করাটা আলাদাভাবে এটা স্বাভাবিক প্রক্রিয়া না, এই জন্য উনি ওনার সিদ্ধান্ত নিয়েছে, আমরা ওনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু উনি এটাও ব্যক্ত করেছেন যে দলের যে কোনো সিদ্ধান্তকে উনি সম্মান জানাচ্ছেন। আর এছাড়া আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পর যখন গণ অভ্যুত্থান হয়েছে তখন কিন্তু আমরা সব দলের সাথে একত্রিত হয়ে আমরা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, সেখানে সর্বসাধারণের একটা অংশগ্রহণ ছিল। ওখানে ওই কিন্তু তখন কেউ বলে নাই যে জামাতে ইসলামীর যারা আছে তারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করছে বলে আমরা এই অভ্যুত্থানের পার্ট হব না, আমরা শিবিরের ছেলেদের সাথে অভ্যুত্থানে রাস্তায় নামবো না। হ্যাঁ, এইটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয়। ধরেন এই যে আজকে হাদি ভাইকে হত্যা করা হলো, উনি তো জামাতও ছিলেন না, উনি এনসিপিও ছিলেন না, উনি জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, কিন্তু তারপর তো উনি ইনকিলাব মঞ্চ করেছেন এবং সেটা কোনো রাজনৈতিক দল ছিল না। উনি একতরফা ভাবে সবার যত অন্যায় আছে সব অন্যায়ের বিরুদ্ধেই উনি স্পষ্টভাবে কথা বলতেন না। ওনার রাজনীতিটা কিন্তু কোনো দলীয় ব্যানারের আন্ডারে ছিল না। আজকে যখন হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আন্দোলন হয়, সেই আন্দোলনে কিন্তু ধরেন এনসিপিও সংহতি জানিয়েছে, জামাত ইসলামও সংহতি জানিয়েছে এবং ছোট বড় সমস্ত রাজনৈতিক দলই সংহতি জানিয়েছে। এবং আজকে জনাব তারেক রহমানকেও দেখলাম যে উনি হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়েছেন। তো আমি মনে করি যে বাংলাদেশের স্বার্থে এবং একটি দলের সার্বিক বিবেচনায় আমরা যে রাজনৈতিক দলটা গঠন করেছি, আমরা তো হোঁচট খেতে খেতে এই পর্যন্ত আসলাম না। আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে একটা দল গঠন করার শুরু থেকে আমাদের যে প্রয়াসটা ছিল যে বাংলাদেশে যে এই যে সারোয়ার সাহেব একটু আগে বললেন, যে অ্যাডভোকেট সারোয়ার যেটা বললেন যে এক্সিস্টিং দুইটা রাজনৈতিক দলের বাইরে অন্য কারো উত্থান এই পর্যন্ত বাংলাদেশে হওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমরা কিন্তু সেই চেষ্টাটাই করেছিলাম যে বাংলাদেশের মানুষের পক্ষে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করার জন্য একটা তৃতীয় শক্তির আবির্ভাব হওয়া খুবই জরুরি এবং সেই জন্যই তো আমাদের রাজনৈতিক দলটা গড়া না। এবং আমরা এই যাত্রায় যেই পরিমাণ ধাক্কা, যেই পরিমাণ অবস্টাকল এই পর্যন্ত ফেস করেছি, আমার মনে হয় না যে এই পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল একটা ফরমেশনের জায়গায় এসে এতগুলো নিয়ম মেনে তাদেরকে নিবন্ধন করতে হয়েছে বা এত অবস্টাকল ফেস করে সেখান থেকে উতরে এসেছে। কিন্তু আমরা এত কিছু করতে গিয়ে এই 6 মাসে আমরা সময়টা খুব কম পেয়েছি। সারা বাংলাদেশে আমাদের যে রাজনৈতিক কাঠামো, দলীয় কাঠামো যেটা গঠন করা, সেটার জন্য আমরা সময়টা খুব কম পেয়েছি। এখন এই মুহূর্তে যেই প্রশ্নটা বারবার আসছে সেটা হচ্ছে জোট কার সাথে, বিএনপির সাথে না জামাতের সাথে? আমাদের প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা বরাবর একটা উত্তর একেবারে সবসময় একসাথে একবারে দিয়েছি। জোট আমাদের তাদের সাথেই হতে পারে যারা আমাদের যে সংস্কার প্রস্তাব, যে সংস্কার হওয়ার জন্য যেই সংগ্রামটা, সেই সংগ্রামের সাথে একমত হয়ে আমাদের সাথে থাকবে, তাদের সাথেই জোট হওয়া সম্ভব। এখন যেই রাজনৈতিক দলটা গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করছে বা সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে, তাদের সাথে স্বাভাবিকভাবে আমাদের জোটে যাওয়ার ব্যাপারে একটা রিজার্ভেশন ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এই কারণে আমরা তাদের সাথে কথাটা আগাতে পারি নাই। এখন এই যে কিছুদিন আগে আমরা এবি পার্টির সাথে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে একটা জোট করেছিলাম, সেটা ছিল আদর্শিক জোট, স্পষ্ট করে বলছি। সেই জোটটা কিন্তু আদর্শিক জোট ছিল না। কিন্তু এখন যেই জোটটা নিয়ে আলাপ হচ্ছে সেই জোটটা কিন্তু আদর্শিক জোট না একেবারেই। এই জোটটা হচ্ছে আমাদের দেশে আগ্রাসন বিরোধী এবং সংস্কারপন্থী জোট। শুধুমাত্র নির্বাচনে আমরা যাতে সংস্কারের জায়গাটা থেকে স্ট্রংলি আমরা আগাতে পারি, দল হিসেবে আমাদের সেই জায়গাটা থেকে এক জায়গায় আসার প্রচেষ্টা। এবং দলের ভিতর যে যেই মতের কথা বলছেন, যে আমাদের দলের 2/3 না তার চেয়েও বেশি মানুষ যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন, তারা
দলের সিদ্ধান্ত, যেটা দলের স্বার্থে এবং দেশের স্বার্থে, যে সিদ্ধান্তটা আসলে সমীচীন, যেটা দেশের স্বার্থে সংস্কারের পক্ষে, যেই সিদ্ধান্তটা সমীচীন সেইটার পক্ষে আছে। আর যারা যে 30 জনের কথা আপনি বললেন, ওই 30 জনের মধ্যেও কয়েকজন মত পরিবর্তন করছেন এই মুহূর্তে, আমি আপনাকে এটা বলতে পারতাম। তো আপনি বলছেন যে মানে আপনারা বলছেন বা আপনি বলছেন যে আগ্রাসন বিরোধী এবং সংস্কারের পক্ষে, কিন্তু আমরা তো জানি যে আপনারা নির্বাচনী জোট করছেন। এখানে আগ্রাসন বিরোধী এবং সংস্কারের পক্ষে মানে নির্বাচনী জোট, হ্যাঁ, আগ্রাসন আগ্রাসন বিরোধী সংস্কার এক জিনিস আর হচ্ছে যে নির্বাচন আরেক জিনিস। না, আমি আপনাকে বলি, ধরেন আমরা আবারও স্পষ্ট করি, আমরা প্রথম থেকে বলেছি যে যেই রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে থাকবে এবং যেই রাজনৈতিক দলগুলো এই স্বৈরশাসনের পতনের পক্ষে থাকবে, সেই রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের জোটে যাওয়ার সম্ভাবনা আছে। এবং জোট, এই যে জোট, এটা আদর্শিক জোট না। এই যে জোটের আলোচনা হচ্ছে, ধরেন তারা তো একটা ইসলামিক রাজনীতি করে, যাদের সাথে জোটের আলোচনার বিষয়ে আপনি ইঙ্গিত করছেন। আমরা তো মধ্যপন্থার রাজনৈতিক দল না। আবার আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলও। যেই 30 জন মত ব্যক্ত করেছেন যে তারা ওই স্পেসিফিক দলটার সাথে জোটে যেতে চায় না, এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার, সেটাকেও আমরা সম্মান জানাই। কিন্তু দিন শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই পক্ষ বেশি ভূমিকা, মানে যে পক্ষের ভোটটা বেশি পড়বে সেই পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্তটা হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এটা একেবারেই নির্বাচনী জোট এই জন্য যে এই নির্বাচনটা তো শুধু জাতীয় নির্বাচন না, এটা গণভোটও। এবং গণভোটে হ্যাঁ, যারা ক্যাম্পেইন করছে তারা সেই সকল সমস্ত রাজনৈতিক দল একটা ব্যানারের আন্ডারে আলটিমেটলি এক হয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। যারা না ভোটের ক্যাম্পেইন করছে তাদের সাথে আসলে থাকাটা কঠিন, তাই না? তাহলে হুমায়রা, এখানে দাঁড়াচ্ছে যে মানে আপনাদের আদর্শিক জোট একটা আর হচ্ছে নির্বাচনী জোট আরেকটা। মানে আপনাদের সাথে আদর্শিক ভাবে আপনাদের সাথে জামাতের সাথে যায় না, কিন্তু আদর্শিক ভাবে আপনার গণপরিষদ, এবি পার্টির সাথে আপনাদের আরেকটা হচ্ছে রাষ্ট্র সংস্কার মনে হয় সংগঠন, সেই রাষ্ট্র সংস্কার আন্দোলন, সরি, এই চারটার সাথে আপনাদের যে জোট সেটা হচ্ছে আপনাদের আদর্শিক জোট, আর এটা হচ্ছে আপনাদের নির্বাচনী জোট। আচ্ছা, গণ অধিকার পরিষদের কথা যেটা আপনি বলছিলেন সেইটা নিয়ে কিন্তু আলাপ হচ্ছিল, হ্যাঁ। কিন্তু এই যে দেখেন, আজকে যেই ভদ্রলোক ওনাদের অফিসিয়াল লেটারে দেখলাম উনি দলীয় শৃঙ্খলা বহির্ভূত কাজ করেছেন দেখে উনি বহিষ্কৃত হয়েছেন। উনাকে অনেক প্রশংসা করছিলেন সারোয়ার, অ্যাডভোকেট সারোয়ার সাহেব। কিন্তু আমি নিজে জানি যে উনি সারা বছর, উনার নিজস্ব কোনো রাজনীতি ছিল না, দলীয় কোনো রাজনীতি ছিল না। উনি মুখ খুললেই এনসিপির বদনাম করেছে, উপদেষ্টাদের বদনাম করেছে, উপদেষ্টাদের সমালোচনা করেছে, এনসিপি কে জড়িয়ে এনসিপি কে কটাক্ষ করেছে, কোনো ভ্যালিড গ্রাউন্ড ছাড়া উনি অকথ্য বকাবকি করেছে। এবং উনাকে আমি বিভিন্ন শোতে অনুরোধ করেছি যে ভাই নিজের রাজনীতিটা করেন, তাহলে আপনার রাজনীতিটা দাঁড়াবে। আজকে যদি উনি নিজের রাজনীতিটা করতো, তাহলে এলাকায় উনার নিজ এলাকায় উনি ইলেকশন করতে গেলে কাফন মিছিল নামতো না, হ্যাঁ। তো এবং গণ অধিকার পরিষদের সাথে যখন আমাদের জোটের আলাপটা হয়, সেই জোটে উনি ভেটো দিয়েছেন। আজকে উনি ওনার দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন, কারণ উনি জানেন যে ওনার নিজস্ব কোনো রাজনীতি নাই এবং উনি ওনার নিজের প্রতীকে দাঁড়ায় নির্বাচন করলে উনি জিততে পারবেন না। আমরা যখন কোনো জোটে যাচ্ছি বা যাওয়ার কথা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুবই স্পষ্ট যে আমরা শাপলাকলিতেই নির্বাচনটা করব, আমাদের প্রার্থীরা অবশ্যই শাপলাকলিতে নির্বাচন করবে। এই যে আরপিওটা এসছে, এই আরপিও এসে এই যে রাজনৈতিক সুবিধাভোগীদের চেহারা কিন্তু উন্মোচন করে দিয়েছে, হিসেব করে দেখেন। জি হুমায়রা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি অ্যাডভোকেট মামুন মাহবুব আপনার কাছে যেটা শুনতে চাই যে এই যে নির্বাচন ঘিরে যে বদল, মানে দল বদল একদিকে, আরেক হচ্ছে জোট বদল, তো আপনার এখানে আমরা কি দেশকে বড় করে দেখবো নাকি আসলে রাজনৈতিক জেতাটাকে, মানে আমরা এমপি হব সেটাকে আমরা বড় করে দেখছি? আপনার কাছে শুনতে চাই সৈয়দ মামুন মাহবুব, আপনার মাইক্রোফোনটা আপনার থেকে মিউট করা মনে হয়। শুনতে পাচ্ছেন এবার আমাকে? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ। না, এগুলো তো স্বাভাবিক। আপনি এটা দেখেছেন যে এটা কেবল শুরু। আপনি এই সুবিধাবাদের রাজনীতি, নানা তাত্ত্বিক কথা বলে জনগণকে বিভ্রান্ত করা, এটা তো কেবল শুরু। এটা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। তা আমি একা হয়ে গেছি কেন? আপনারাও আসেন। হ্যাঁ, আসতেছে। জি, সবাই আসুক, নাহলে মনে হয় একা একা আছে। তো এইটা তো আপনি, তাও তো ভালো যে আপাতত না হয় এবারের মতো নির্বাচনে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ নর্মাল নিয়মে ইলেকশন করতে পারলে আপনি আরো দেখতেন কাহিনী। আওয়ামী লীগের সঙ্গে যাওয়ার জন্য, জিতার জন্য কিরকম। কারণ দিন শেষে কি দাঁড়ালো? দিন শেষে দাঁড়ালো যে ধানের শীষ মার্কা নিলে জিতা কনফার্ম। এটাই তো বাংলাদেশের ব্যাপার। বাংলাদেশে ঐক্যবদ্ধ আন্দোলনের পরে ভোটের রাজনীতিতে কখনোই জোটরা সুবিধা করতে পারে জোটের অন্যান্য দলগুলো, কারণ তাদের সাংগঠনিক শক্তি এত কম থাকে আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে। আপনাদের মনে আছে কিনা জানি না, বা অনেকে হয়তো ছোট। 90-এর গণভুত্থানের পর 91-তে শেখ হাসিনার নেতৃত্বে 8 দলীয় জোটে তদানীন্তন, এখন যেটা কমিউনিস্ট পার্টি, ওই তখনও কমিউনিস্ট পার্টি ছিল, ন্যাপ মুজাফফর ছিল,
তাদের এখনকার এই যে বিএনপির সঙ্গে 12 দল বা এনসিপি গণ অধিকার অধিকার এদের মতো ছোট দল না, তখন কমিউনিস্ট পার্টির অনেক বড় দল ছিল, তাদের ছাত্র গণসংগঠন, যুব সংগঠন, কৃষক, ক্ষেত মজুর, অনেক অভিজ্ঞ নেতাকর্মী সংগঠক ছিল। তবু আওয়ামী লীগের সঙ্গে জোটে কুলাতে পারেনি, কারণ বড় দলগুলো, এই যে আমার বন্ধু এবং আমাদের আইনজীবী তারওয়ার ভাই বলল, বড় দলগুলো ছোট মাছকে খেয়ে ফেলে। তো যে কারণেই আপনার ওই জিনিসগুলো আর কুলায়নি। তারপরে 8-এর যে নির্বাচনে 14 দলীয় জোট হলো, মহাজোট হলো, জাতীয় পার্টি একটা ভালো শক্তি ছিল, বাট আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে। 2001-এ যে বেগম জিয়ার নেতৃত্বে যে 4 দলীয় জোট, অর্থাৎ আজকে বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টির হচ্ছে এই যে ইয়ার বাবা, ওর নাম কি, আমাদের আন্দালিবের বাবা, জাতীয় পার্টি নাজিউর মঞ্জুর, আর বোধহয় ইসলামী ঐক্য খেলাফত বা সামথিং একটা, এবং সেখানেও জামাত কয়টা বোধহয় 15টা না 13টা সিট নিয়েছিল, সেখানেও বিএনপির অ্যাবসলিউট মেজরিটি ছিল। তো 91 সালেও জামাত এবং বিএনপি জামাতের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করেছিল এবং নির্বাচনে জয় লাভ করেছিল। আবার 2008-এ আওয়ামী লীগ ভূমিধস বিজয় লাভ করে, মহাজোট এরশাদ সহ, রাশেদ খান মেনন সাহেব, ইনু সাহেবদের দল সহ। তো প্রশ্ন সেইখানে না, প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ সাংবিধানিক পদধারী ব্যক্তিরাও পদত্যাগ করে এমপি ইলেকশন করছেন, অনেক বিচারপতি, সাবেক বিচারপতিরাও এমপি ক্যান্ডিডেট হচ্ছেন। কারণটা, এখন পর্যন্ত বাংলাদেশে একবার এমপি হওয়া মানে 2-3 প্রজন্ম আর কোনো কিছু ইনকাম করতে হবে, এবং সেই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থায় চালু রেখেছে। এখানে সংস্কার কমিশনের নামে হারুনের ভাতের হোটেল বন্ধ হওয়ার পর আলী রিয়াজের স্যান্ডউইচ, ইন্টারকন্টিনেন্টালের ফাস্টফুড স্ন্যাক্সের হোটেল, যেটা বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বলেছে যে খানা পিনা হয়, এবং আমি জুলাই সনদ পড়েছি, এই জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে বা জুলাই সনদকে নিয়ে যারা গণভোট করতে চায়, তাদেরকে একদিন জাতির কাছে জবাব দিতে হবে যে জুলাই সনদে মুক্তিযুদ্ধকে অপমান করা হবে, মুক্তিযুদ্ধের কোনো অস্তিত্ব রাখেনি জুলাই সনদের ভূমিকায়, এবং দিন শেষে জুলাই সনদ আর কিছুই না, আমাদের প্রথম সংবিধানেরই নানাভাবে ঘুরায় ফিরায় একটা না। কারণ আমাদের প্রথম সংবিধান 72-এর সংবিধান, আমি আপনার টকশোয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, আমি চ্যানেল আইতেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম এই রাজনৈতিক দলগুলোকে, শুধু না, এই আলী রিয়াজ সাহেবকে, যে আসেন আমার সঙ্গে তর্কে বসেন, বা আপনি কোন জায়গায় বসতে চান। 72-এর প্রথম সংবিধান মুক্তিযুদ্ধের রক্তের মধ্য দিয়ে 30 লাখ শহীদের আখরে লেখা, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়, বাঙালি জাতির প্রথম জাতি রাষ্ট্র, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মভিত্তিক রাজনীতি না, ধর্মের সুসুরি না, পাকিস্তানি ধারণার রাজনীতি না। সেইখানে 72-এর সংবিধানে জরুরি আইন জারির বিধান ছিল না। পরবর্তীকালে বঙ্গবন্ধু 73 সালে জরুরি আইন বিধান জারি করলো, 74-এ স্পেশাল পাওয়ার অ্যাক্ট, 75-এ তো সংবিধানই গুড়িয়ে দিল মাহমুদ ইসলাম, আমাদের সাংবিধানিক কনস্টিটিউশন ল বাংলাদেশের রচয়িতা, যিনি শেখ হাসিনার প্রথম আমলে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, তার বইতেই আছে যে 4th অ্যামেন্ডমেন্ট অর্থাৎ বাকশাল সংবিধানকে কুঠারাঘাতে সমূলে আঘাত করেছে। এবং 96 থেকে 2001-এর শেখ হাসিনা, যে 14 থেকে 24-এর হাসিনা থেকে আলাদা, ওই সময় মাহমুদ ইসলামকে অ্যাটর্নি জেনারেল করার পর অনেক লোক বলেছিল শেখ হাসিনার কাছে, সে তো আপনার আব্বার বাকশালের বিরোধিতা করেছে, বলেছে এটা তার মত, বাট লয়ার হিসাবে তাকে আমরা অ্যাটর্নি জেনারেল রাখতে চাই। এবং লাস্ট মাহমুদ ইসলামের আমলটাই ছিল বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল অফিসের স্বর্ণালী যুগ, যে দলবাজ উনি হননি। আমার সৌভাগ্য হয়েছে প্রথম জীবনে ওনাকে নিয়ে ওনার সঙ্গে সাহচর্য পাওয়া। উনি পদত্যাগ পত্র পকেটে নিয়ে রাখতো, অর্থাৎ আওয়ামী লীগের যেটা 2001 থেকে আজ পর্যন্ত চলছে, এই আমলে ইউনূসের আমলে কোনো জামানার চেঞ্জ হয়নি, শুধু কথার ফুলকি ঝরানো ছাড়া। তো যাই হোক, মাহমুদ ইসলাম পদত্যাগ পত্র পকেটে নিয়ে ঘুরতেন, যে কেউ বাধা দিলে, কেউ ডিস্টার্ব করলে আমি পদত্যাগ করবো। এনিওয়ে, সেটা আরেকটি বিতর্ক। তো সুতরাং আমি যেটা, এই যে কোন দল কার সঙ্গে সমঝোতা করলো, কোথায় ভোটে গেল না গেল, এটা যার যার দলের স্বাধীনতা, এবং ভোটের মাঠে যাবে, ভোটের যুদ্ধে যেন কোনো দল ভণ্ডামি না করে, সব দল যেন প্রকৃত মনের কথা বলে। যেরকম আমাদের এই আন্দোলনের সময় ভণ্ডামি করেছে, আন্দোলনে তীরহারাই ঢেউয়ের সাগর আমরা পাড়ি দেব রে, আমরা বদলটা শেষ মুহূর্তে এই যে বদল মানে নিজের দল ছেড়ে অন্য দলে আসা নির্বাচনে জেতার জন্য, সেটাকে কি আপনি ভণ্ডামি বলবেন? সুবিধাবাদী রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থা এরকম আরো হবে। সরকারের মধ্যে দল গঠন হয়, সরকার যে দলের রাজনৈতিক নিবন্ধন নাই, ইউনূস সাহেব প্রথম দিনই তার নিরপেক্ষতা ভেঙেছে। প্রতিনিয়ত কোনো ক্রাইসিস হলে 3 দলকে ডাকে, জামাত, বিএনপি, এনসিপি। তো বাকি দলগুলোর কোন ইজ্জত থাকলে তারা যেতই না। ওরা কি নমশূদ্র, এরা ব্রাহ্মণ 3 দল? তখন পর্যন্ত এনসিপিকে ডাকছে যখন পর্যন্ত এনসিপির কোনো রেজিস্ট্রেশন হয়। তো সুতরাং ইউনূস সাহেব তো তার আপনার নিরপেক্ষতা বহু আগে হারিয়েছে, এবং আজকে পুরো বাংলাদেশকে একটা ঝুঁকির মধ্যে উনি ফেলে দিয়েছে আপনার নানা রকম উন্মাদনা। আমি তো বারবার আজকে অনলাইনে দেখেছি গত কয়েকদিনে, আমার মনে আছে দৈনিক সংগ্রাম, যেটা জামাতের পত্রিকা, সেইখানে সম্পাদক আবুল আসাদ সাহেব, একজন বয়স্ক সাংবাদিক সম্পাদক, তাকে মুক্তিযুদ্ধ প্রজন্মের কথা বলে ছেলেরা, আওয়ামী লীগের লোকজন
তাকে অফিস থেকে টেনে হিস্ট্রি নামিয়েছিল। আমি তখন জীবনের রিস্ক নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে হতে পারে জামাত যুদ্ধাপরাধীদের দল, কিন্তু কোন সম্পাদককে এইভাবে একজন সিনিয়র সিটিজেনকে অপমান করা, তাকে হেনস্থা করা কোনো অধিকার বাংলাদেশ দেয়। এবার কি দেখলাম, 1971-এর 25শে মার্চের কালো রাতে পাকিস্তানিরা যখন বর্বর ভাবে আমাদের বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল, সেই সময় 2টা পত্রিকা অফিস পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানিরা। দৈনিক ইত্তেফাক, যেখানে কবি সাবের, অবিবাহিত কবি, খুব বিপ্লবী মানুষ, তিনি পুড়ে শহীদ হয়েছিলেন, ইত্তেফাক অফিসে ঘুমিয়েছিলেন। আরেকটা অফিস জ্বালিয়েছিল প্রগতিশীল পত্রিকা দৈনিক সংবাদ। আর এত বছর পরে এবার পুড়লো 2 পত্রিকা, ডেইলি স্টার এবং আপনার প্রথম আলো। তারপর হামলা করলো কোথায়? ছায়ানট। ছায়ানট কে? ছায়ানট কি ইহুদি বলছি? ছায়ানট কি শুধু হারমোনিয়াম বাজানো সংগঠন? ছায়ানট বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত। 1964 সালে তদানীন্তন কমিউনিস্ট পার্টির মনি সিং, সাইফুদ্দিন মানিক, ফরহাদরা সিদ্ধান্ত নেয় যে আইয়ুব খানের বিরুদ্ধে কথা বলা যায় না, বাঙালি সংস্কৃতি চর্চা করা যায় না। ঠিক আছে, পয়লা বৈশাখ বরণ করার মধ্য দিয়ে আমরা সেই চর্চা করব। সেখানে বঙ্গবন্ধু যেতেন, ন্যাপের নেতারা যেত, সব দল যেত। 90-এর গণঅভ্যুত্থানের আগে সব রাজনৈতিক দলরা যেত। এরশাদ বিরোধী আন্দোলনে পয়লা বৈশাখে মিলন মেলা হতো। এবং আমি বিএনপিকে ধন্যবাদ দিই, বিএনপিরা যখন ক্ষমতায় এসে দেখলো যে ছায়ানটের ওখানে বড় জমায়েত হয়। ছায়ানটের কোন জায়গায় অনুষ্ঠান হয় আপনারা জানেন তো, এখন যেটা চাইনিজ আছে, চাইনিজ রেস্টুরেন্ট, সেইটার সামনে, অর্থাৎ ঐতিহ্যবাহী রমনার বটমূল বলে, তার ওই লেকের ওই পারে বিএনপির আইনজীবী, বিএনপির জাথা স্যার আরেকটা বর্ষবরণ করতেন। আমরা উপভোগ করতাম, দুই অনুষ্ঠানই যেতাম। কারণ পহেলা বৈশাখ হচ্ছে আমাদের সবচেয়ে সার্বজনীন উৎসব। আমরা এখানে এসে শুনলাম হঠাৎ করে 47-কে স্মরণ করতে হবে, 72-এর সংবিধান ফেলে দাও। এগুলো এটা কি আন্দোলনের কোনো শর্ত ছিল? ছাত্রদের আন্দোলন ছিল কোটা, রাজনৈতিক দলগুলো সেটার মধ্যে ঢুকে গিয়ে চেয়েছে হাসিনার পতন। আমরাও চেয়েছি, কারণ সে গণতন্ত্র দেয় না। ওই দিন তো আন্দোলনের শর্ত ছিল না যে এক এক করে এই করব সেই করব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। আপনি আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন, আপনি, এটা তো আন্দোলনের ম্যান্ডেট ছিল না। আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এরশাদকে নিষিদ্ধ করিনি। মুসলিম লীগের বিরুদ্ধে 54 যুক্তফ্রন্ট হয়েছে, 21 দফা, যুক্তফ্রন্ট নিষিদ্ধ হয়নি, মুসলিম লীগ নিষিদ্ধ হয়নি, তার রাজনীতি হারিয়ে গেছে, জনগণ প্রত্যাখ্যান করেছে। আজকে তো এটাই গর্বের হতো। আমি তো মনে করি বিএনপি, যারা মূল বড় দল, তারা তো আনন্দ পেত যে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, কথার কথা আওয়ামী লীগ ধরেন 5টা সিট পেত, যদি অনেকে মনে করে। আমি তা মনে করি না, কারণ এই যে এই এনসিপি, গণ অধিকার আন্দোলনের বিভিন্ন শক্তি, তাদের এই যে পাকিস্তানপনা রাজনীতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করা, 8ই আগস্টের পরও মব চালানো, 5ই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে গিয়ে 32 ভাঙা, এবং হাসিনার রাজনৈতিক বয়ানকে প্রতিষ্ঠিত করেছে এই দলগুলো জামাতের নেতৃত্বে। হাসিনা বলতো আমরা যখন থাকবো না তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বড় প্রোগ্রাম হবে না। তাই হয়েছে। 16 ডিসেম্বরে কোনো বিজয় উৎসব আমি দেখি না। হাসিনা বলতো আমি না থাকলে বঙ্গবন্ধুকে অপমান করবে তার মুক্তিযুদ্ধের অবদানের জন্য। তাই হয়েছে। এবারও 32 ভাঙতে গেছে, হাসিনার রায়ের দিনও 32 ভাঙতে গেছে। আরে আপনি রাগের মাথায় যা করবেন 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাগ হতেই পারে, কিন্তু আপনি 8ই আগস্টে একটা সরকার আসার পর আপনি কিভাবে এই মবকে অ্যালাউ করেন? ওই যে ইউনূস সাহেবের যে প্রেস সচিব, কি টাইটেল আছে আমি আর নাইবা বললাম, সে কিছুদিন বলেছিল না, শফিকুল আলম মনে বলছিলেন যে মানে এটা হচ্ছে এটা প্রেশার গ্রুপ। তো নিজে যখন ওই যে উত্তরে জামাত, কিন্তু এটা কি আমি শেষ করি, ক্ষোভেরও তো একটা বহিঃপ্রকাশ, তাই না? আরে ক্ষোভের বহিঃপ্রকাশ 5 থেকে 8 না, ক্ষোভের বহিঃপ্রকাশ 5 থেকে 8ই আগস্ট না। শেষ করবেন মাহবুব ভাই। হ্যাঁ শুনেন, ঘৃণা দিয়ে দেশ গড়া যায় না। যারা অপরাধী তাদের প্রতিনিয়ত বিচার হোক। এখন পর্যন্ত জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে শয়ে মামলা হয়েছে, তারর ভাই তো প্র্যাকটিসিং লয়ার, তারর ভাই বলুক সেই মামলার একটারও চার্জশিট হয়নি। থানায় ওসি বসে এখন আওয়ামী লীগের পদবি বানায়, আসামিদের ডেকে বলে তুই কিছু টাকা দে, নাহলে তোকে বানায় দেবো যুবলীগের প্রচার সম্পাদক। আমাদের হাইকোর্ট আওয়ামী লীগের পদবি দেখলে বেল দেয় না। আপনি এখানে আসিফ নজরুল 2বার করে বিচার বিভাগে ইন্টারফেয়ার করলো, কই কোন রাজনৈতিক দল তো এই নিয়ে প্রতিবাদ করলো না। ও এখন ভাল লাগছে যে বিচার বিভাগ আমাদের কথা অনুযায়ী চলছে। ভালো লাগবে না তখন যখন আপনারা আদালতের কাছে যেতে হবে। আমি যেটা মনে করি, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে 3টা লক্ষ্য ছিল, যে 3টা লক্ষ্য বাস্তবায়ন হলে আজকে কারোই এই অবস্থা হতো না। সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। তার ভিত্তিতেই বাংলাদেশ গড়ে উঠতে হবে। এবং আমি বিশ্বাস করি এবারকার ভোটে বাংলাদেশের মানুষ, মাফ করবেন, এই বিষয়গুলোকে গুরুত্ব দেবে, যে আপনি প্রতিনিয়ত আপনি বিচার বিভাগকে অবনত। আমি ওনাকে দেখতে পাচ্ছি না,
সারোয়ার ভাই, আপনার কাছে যদি একটু শুনতে চাই যে আমরা নির্বাচন উপলক্ষে জামাত এবং বিএনপির আলাদা আলাদা এজেন্ডার কথা আমরা শুনতে পাচ্ছি, মানে তাদের যেহেতু বিএনপি তো বলেছে ওনাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের কথা উনি বলেছেন, এবং জামাতও বলছে যে ওনারা দুর্নীতির কথা বলছেন, বিচার সব মানে সবাই যাতে ন্যায় বিচার পায় সেই কথাও বলছে, দুর্নীতিকে ওনারা প্রশ্রয় দিবেন না, এবং এই শর্তগুলোর সাথে যারা সমর্থন যোগাবে তাদেরকে ওনারা সমঝোতার জন্য যে কেউ সমঝোতা করতে পারে, যে কোনো জোট বা দলের সাথে ওনারা এরকম বলছেন। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় বিএনপির লক্ষ্য এবং জামাতের লক্ষ্য কোন লক্ষ্যটাকে নিয়ে আসলে জনকল্যাণমুখী বলে আপনি মনে করেন? আর যারা স্বতন্ত্র আছে, মানে আপনারা যারা স্বতন্ত্র আছেন, আপনাদের লক্ষ্যগুলো কি? মানে সেটা তো স্বতন্ত্র অবশ্যই ব্যক্তিকেন্দ্রিক হবে, কিন্তু তারপরও আপনি আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে আসলে কোন দিকগুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? আর বিএনপি জামাত যে লক্ষ্যগুলোর কথা বলছে সেগুলোর মধ্যেও বা মানে কি কি আরো প্রাধান্য পেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের যাতে অতীতের মতো ক্রিয়েট না হয়, কি রাজনৈতিক পরিস্থিতি না যায়? দেখুন, আমি শুরুতেই বলবো, মামুন ভাই যেটা বলেছিল যে এই সবাই এমপি হতে চায় কেন, নীতি আদর্শ বিসর্জন দিয়ে এমপি হওয়ার এত খায়েশ কেন? খায়েশটা হলো যে এমপি পদের সাথে এত বেশি মধু যুক্ত করে ফেলছে, এত বেশি মধু, এই মধু অন্য কোথাও পাওয়া যায় না। ভিআইপি সাইজে যায় হঠাৎ করে, আপনার ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট, এবং যা খুশি তাই করা যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়, মানি মেকিং মেশিন হয়ে যায়, যার জন্য লোবাতুর এবং যাদের ওই মরাল হাই স্ট্যান্ডিং নাই, যে কোনো ভাবে এমপি হতে চায়। এই জন্য ওই রামশ্যাম যদু মধু দেখেন না, এখানে রাম ছিল না এরকম, মানে হঠাৎ করে বলে একজন এসে বলছে যে সেনাবাহিনীতে একজন বলছিল যে ওই যে কর্নেল ব্রিগেডিয়ার না, আমি মেজর সাহেব হতে চাই। কেন? কারণ মেজর সাহেবের অ্যাকশন দেখেন মাঠে, যে ডাইরেক্ট অ্যাকশন দেখে, সেই জন্য কর্নেল ব্রিগেডিয়ার চেনে না, মেজর সাহেবকে চেনে। আবার এমপি সাহেবরা মানে এইটার প্রতি এত বেশি মধু ঢুকায় রাখছে যে একেবারে নেস্টি একটা কম্পিটিশন চলে, যে কোনো ভাবে এমপি হতে চায়, সেটা নির্বাচন হোক বা না হোক, নীতি আদর্শ বিসর্জন করে এমপি হওয়ার পরে যে আরো খারাপ পরিস্থিতি হতে পারে সেই উদাহরণ তো আমাদের রয়েছে। এক এমপি তো কুয়েতে জেল খাটতেছে, এখনো জেল খাটতেছে, আরেকজন তো ইন্ডিয়া যে খুনের শিকার হলো। তো এই পর্যায়ে সেই জন্য সংসদে একটা আলোচনা আসছিল যে এমপিদেরকে আদব কায়দা শিখাইতে হবে, শিষ্টাচার শিখাইতে হবে। আর এমপির যে ধারণা, মেম্বার অফ পার্লামেন্ট, ল মেকার, সেই ধারণাটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পূর্ণ এই ধারণা নাই। এখন এমপি মানে একজন লোকাল সর্দার আর কি, এই কন্ট্রাক্টরের সর্দার, ডিসি সর্দার, এসপি সর্দার, ওসি সর্দার, সবকিছু সর্দার হতে চায়। তো এই এত রস, সেই জন্য অনেকে তো আর এইটা ওই মরাল গ্রাউন্ড নাই বলে মনে করছে যে এইবার বোধহয় হাতের কাছাকাছি চলে আসছে এমপি, সেই জন্য এই 10 বছর 20 বছরের যে প্রসেসটা সেগুলো বাদ দিয়ে যে কোনো ভাবে আর কি এইখানে নাম লেখাতে চায়। আর বড় দলগুলো এই সুযোগ খুঁজে। এখন আপনি আসেন নীতি আদর্শ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার জায়গা থেকে যেহেতু আমি দুর্নীতির বিরুদ্ধে কাজ করি, যে এমপি পদটা এত বেশি অসম্মানজনক পদ হয়ে গেছে যে এইখানে বেশিরভাগ চরিত্রহীন মানুষ, লুটেরা, চোর এবং ডাকাত। আপনি হাতে গোনা স্মরণ করেন তো, এইখানে লন্ডনের 2জন অ্যাডভোকেট আছে, আপনারা একটু চেষ্টা করেন যে কয়জন সৎ এমপি আপনি নাম বলতে পারবেন? হাতে গোনা 1-2জন থাকতে পারে। আমি এই আওয়ামী লীগের সময় তো একজনও পাই নাই যে যারা সৎ। এরা কমিশন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, যা কিছু আছে এগুলো করবে, এবং এইগুলো করে তারা বিদেশে টাকা পাচার করে, ভোগবাদিতে লিপ্ত হয়, আগে নিজের পরিবার বিদেশে পাঠায়। অর্থাৎ বাংলাদেশের মানুষের পকেট কাটা, বাংলাদেশের মানুষকে এই অপশাসন দুঃশাসনে নিপতিত করা, বাংলাদেশের মানুষকে লুটপাট করা, এইগুলোই এমপিদের একটা হাতিয়ার। এমপি হইলে আইন ভঙ্গ করে, করতে দিবে না তারা। এই জায়গায় জামাত তো বলছে, এই জায়গায় আমার ব্যক্তিগত অবস্থায় আপনি জানেন যে আমি অন্তত ডজন তারোর ভাই 10 সেকেন্ড বলেন। আপনি না আক্তার, কোন দল বলে নির্বাচনের আগে যে আমরা গিয়ে লুটপাট করব, আমরা গিয়ে অসৎ হব? জামাত যেটা ওয়াদা করতেছে যে ওরা ট্যাক্স ফ্রি। আরে ওয়াদা তো জামাত কেন, সবাই করছে, আপনি খালি জামাতকে সিঙ্গেল আউট করছেন কেন? বিএনপি কি বলছে যে আমরা গিয়ে লুটপাট করব? যারা অলরেডি করছে, বিএনপি তো দুর্নীতির কথাটা বলে নাই। দুর্নীতি ওনারা যে প্ল্যানের কথা বলছে, সেই প্ল্যানে ওনারা বলছেন যে মানে তারেক রহমান লন্ডন থাকা অবস্থায় বলছেন যে আমরা মেগা প্রজেক্ট করবো না, কারণ মেগা দুর্নীতি হয় মেগা প্রজেক্ট করলে। আর ওনারা সেইটা তো দিন আসলে দেখা যাবে। জামাত ক্ষমতায় ছিল, বক্তব্যে আমরা দুর্নীতির ব্যাপারে শক্ত কোনো অবস্থান দেখিনি, এই জন্য সেইখানে আবার জামাত তাদের বক্তব্য রেখেছে। আর জামাতকে যেহেতু আমরা অতীতে কোনোদিন ক্ষমতায় দেখিনি, সেই আপনার একটা জনপ্রিয় মিডিয়া অত্যন্ত ভ্রান্ত খবর দিচ্ছেন। জামাত 71-এ ক্ষমতায় ছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে, 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতা শেয়ার করে। কি বলেন?
মানে ক্ষমতা শেয়ার দেখ, করেছে কিন্তু ক্ষমতা একক আমি তারা এই ধরনের একটা বয়ান সামনে এনেছে, এটা ঠিক, কিন্তু সেই বয়ানটা কতটুকু তারা মেন করবে সেটা জনগণ সামনে দেখবে। কারণ তাদেরও চরিত্রের অংশ হলো যে তারা সুইপ করে, এবং যে দল নিজেদেরকে বাঁচাবার জন্য আওয়ামী লীগ সেজেছে, অর্থাৎ কত বড় কাওয়ার, তাদের আওয়ামী লীগ শাস্তি হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, হঠাৎ করে উদিত হয়েছে অনেকে, গত 15 বছর অনেকে দেখাই যায় নাই, সেরকম লোক এখন সামনে উদিত হয়েছে, বিরাট বিরাট বয়ান সামনে আছে। এটাও কিন্তু ডেঞ্জারাস সাইন। আপনি বিপদের সময় 2009 থেকে 24 পর্যন্ত নিজেকে বাঁচাবার জন্য আওয়ামী লীগ সাজছেন, আর এখন আপনি আইসা বিরাট বয়ান সামনে এনেছেন। তো এই বয়ান আপনি কতটুকু সত্যিকারে ইমপ্লিমেন্ট করবেন অথবা মেন করেন সেটা কিন্তু সময় বলে দেবে। সেই জন্য বলছি যে আমার জায়গা থেকে আমি আমি জনগণের সামনে এশিওর করতে পারি, আমার অবস্থান যারা জানে, যে একজন এমপি যদি দুর্নীতি না করে, একজন এমপি যদি চাঁদা না খায়, একজন এমপি যদি মাদক ব্যবসার সাথে জড়িত না থাকে, একজন এমপি যদি কমিশন না খায়, তাহলে তার এরিয়ায় এইগুলো সব বন্ধ করা যায়। চাঁদাবাজি, মাদক ব্যবসা, এই হানাহানি, আপনার এই যে টেন্ডার বাণিজ্য, এগুলো সব বন্ধ করা যায়। তো আমি 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 যদি সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, জনগণ যদি সেই সুযোগ দেয়, সেইটা দেখবে বাংলাদেশে 2-3টা ভালো উদাহরণ অবশ্যই আছে। একজন ব্যারিস্টার মইনুল বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ করে তার এমপি পদ ছেড়ে দিয়েছিল, আরেকজন ABM মুসা। তো এই উদাহরণ যে একেবারে নাই, আর হাতে কোনো 1-2 জন এই ট্যাক্স ফ্রি গাড়ি নেয়নি। তো আমি যেটা যেটা প্রচার করি, যেটা নিয়ে কাজ করি, দুর্নীতির বিরুদ্ধে, আমি মনে করি যে ভালো মানুষের উচিত হবে এমপিদের যে ট্যাক্স ফ্রি গাড়ির যে বিধান, এই বিধানটা বাতিল করা, তাদের যে এই প্লট পাওয়ার যে বিধান, এই বিধান বাতিল করা, এগুলো সব বৈষম্যপূর্ণ। তো আমি সেগুলো নিয়ে কাজ করবো, যেটা ভালো হয় জনগণের পক্ষে। একদম প্রায় শেষের দিকে, তো আমি আমি শেষ করছি, আমি এইটু বলে একটু আমি আগে বলে নিচ্ছি, আমি চলে যাবো। আমি আই অলসো টেক লিভ। সেই জন্য বলছি যে এবার জনগণ সম্ভবত, এবার জনগণ যারা এই কথা বলবে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সেই দিকে জনগণ যেতে পারে, জনগণ সেখানে যেতে পারে। কারণ চাঁদা এবং দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যে মানুষ একেবারে অস্থির, মানুষ একেবারে মানে দিশাহারা হয়ে গেছে, মানুষ মানে কোথাও কিছু বলার জায়গা নাই। সেই সাথে এইটুকু একটা যে আমাদের যে পুলিশি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা একেবারে নিম্ন মানে চলে আসে, একেবারে নিম্ন জায়গায়। মামুন ভাই যেটা বলো না, এই যে মিথ্যে মামলাটা, আমরা এইটা একেবারে বন্য সমাজে আমরা পরিণত হচ্ছি, এবং আমাদের ট্রাফিক শৃঙ্খলা একেবারে বন্যতার দিকে চলে গেছে। বন্যতা মানে যখন মানুষ ট্রাফিক আইন শিখতো, যে ট্রাফিক আইন উন্নত দেশে যেখানে আসে শুরু থেকে, যে প্রথম মানুষ অ্যাপ্রোভাল চলে, ওই জায়গায় আমরা এখন পুচ্ছি ট্রাফিক শৃঙ্খলায়। হ্যাঁ, সেই সাথে আমি এটা বলে রাখি যে ঠিক আছে, অনেকে ভাবে বিএনপি ক্ষমতা আসবে, হয়তো আসবে, কিন্তু এই যে তারেক সাহেব আসার পরে যে গতকালকে দেখলাম 20 কিলোমিটার জ্যাম হয়েছে, তার নিরাপত্তা না, এখন যেখানে যায় সেইখানে, এইটা তার নলেজে যাওয়া উচিত যে পুলিশ অতিরিক্ত বাড়াবে, হয়তো ওই আওয়ামী লীগের পুলিশ, কারণ 2015 বছর সব আওয়ামী লীগের পুলিশ নিয়োগ হয়েছে, তারা করে কি এখন রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এইতে মানুষের কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে, একদম এই মারাত্মক ভাবে কিন্তু ক্ষোভের সৃষ্টি হচ্ছে। আপনি দেখেন যে এই 300 মিনিট কি করছে। তো আমি মনে করি যে উনি লন্ডন থেকে যে জবাবদিহিতা শিখে আসছেন, যে লন্ডনের যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, সেইগুলো যদি না এখানে আনতে পারেন, এই এখনই যে তার অতি উৎসিরে সব রাস্তা বন্ধ করে দিচ্ছে, এইগুলো মানুষ অপছন্দ করবে, একসময় কিন্তু অপছন্দ করা শুরু করবে। সেই দিকে তাদের লক্ষ্য করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। এক্সকিউজ মি প্লিজ, আমি একটু আই উইল টেক লিভ। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আমি অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনারও মনে হয় একটা ইয়ে আছে, আপনি বলছিলেন, আমি খেয়াল ছিল না আমার। যাই হোক, আপনার কাছে আমি যেটা শুনতে চাই যে আগ্রাসন বিরোধী বলতে এখন যেটা ইনকিলাব মঞ্চেরও একটা মানে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, আর হচ্ছে যে এটা একটা আপনার কাছে শুনতে চাই যে আপনারাও কি এই আন্দোলনের সাথে শরীক আছেন কিনা। আসলে আমরা হাদির বিচার চাই নাকি আমরা ভারতের আগ্রাসন বিরোধী চাই, কোনটা চাই সেটাকে তো আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। বা আপনাদেরও কি মতামত? আরেকটা বিষয় হচ্ছে জামাতের ব্যাপারেও কিন্তু আপনাদের নানা মতামত ছিল, কিন্তু এখন যদি আপনারা জামাতের সাথে জোট করেন, তাহলে কি আপনারা জামাতে সবকিছু বৈধ হয়ে গেল আপনাদের কাছে? আপনারাও তো আগে বলেছেন যে জামাত 15 বছর মানে লুকায় ছিল, আবার ভবিষ্যতে এরকম লুকায় থাকতে পারে। তো সেগুলো, সেই আদর্শের দিক থেকে আপনাদের কি অভিমত? আচ্ছা, কয়েকটা জিনিস মামুন মাহবুব স্যার বলেছেন, সেটা আমি স্পষ্ট করতে চাই। জুলাই সনদে উনি বলেছেন যে 71-এর বিষয়ে উল্লেখ নাই, 71-এর অবশ্যই উল্লেখ আছে। আমি না হুমায়রা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হুমায়রা আমি 5 বার পড়েছি, ঘোষণাপত্রটা আছে, আমি আপনাকে স্পেসিফিক আপনি পড়েননি, আপনি বুঝতে পারেননি। 71-কে অপমান করেছে, আপনি অন্য আলাপ করেন। এটা আপনার অনুভূতিতে আঘাত লাগতে পারে হয়তো, এইটা আমি আপনার অনুভূতিকে আঘাত লাগার ব্যাপারে আমি অবশ্যই সম্মান জানাই, কিন্তু সংস্কার হলো তো। ফোন দিয়ে বলেন, হুমায়রা দেখতে পাচ্ছেন আপনাকে?
শোনা যাচ্ছে আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, যেটা ওনার অনুভূতিতে এতে কোনো সন্দেহ আপনি বলেন। আমি সরি, হ্যাঁ, এক্সট্রিমলি সরি, আমার বারবার কল এসে যাচ্ছে তো আরেকটাতে জয়েন করার জন্য। এনিওয়েজ, লেটস নট গো দেয়ার। আমরা এনসিপি এবং নতুন প্রজন্ম আমরা ৭১-কে ধারণ করি, এটা বারবার স্পষ্ট করে উল্লেখ করছি। আবারও বলছি, আপনাদের যদি কোনো কষ্ট থাকে সেই জায়গা থেকে আবার বলতে চাচ্ছি, ৭১-কে ধারণ করে আপনারা কিভাবে মানে জামাতের সাথে যাবেন, সেটা তো অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। স্পষ্ট করছি, ৭১-কে আমরা অবশ্যই ধারণ করি, ২৪-কেও ধারণ করি। আপনাদের যে বক্তব্য ৭১ আওয়ামী লীগের একা সম্পত্তি না, মুক্তিযোদ্ধারা শুধু আওয়ামী লীগে ছিল না, মুক্তিযোদ্ধারা বিএনপিতেও ছিল। হ্যাঁ, এবং আমরা খুশি হইতাম যদি বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছিল তারা, মামুন মাহবুব স্যার নিজেই কিন্তু ওনার বক্তব্যে উল্লেখ করছিলেন বিভিন্ন সময় যে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানকে বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে, বাকশাল কায়েম করা হয়েছে এবং নানাভাবে এখন পর্যন্ত সংবিধানকে অনেক কাটাছেঁড়া করা হয়েছে, এবং এই কাটাছেঁড়া করার একমাত্র উদ্দেশ্য ছিল এই সংবিধানকে স্বৈরাচারী কাঠামোতে গড়ে তোলা, এবং যারাই ক্ষমতায় আসবে তারা এই সংবিধানকে ওই স্বৈরতান্ত্রিক কাঠামোতে এনে সংবিধানের এই জায়গাগুলো পরিবর্তন করেছে। সেটাকে আমরা ফিক্স করা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অন্যান্য পরাশক্তি, এটা শুধু ভারত কিন্তু না, বাংলাদেশের চারপাশে যতগুলো পরাশক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায়, সবার কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনটা জারি রাখতে হবে। এবং সেই জায়গাটা থেকে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে এটাকে হাদির হত্যার বিচারের আন্দোলনে সংহতি জানিয়েছে এনসিপি, নাকি হাদির যে আগ্রাসন বিরোধী আন্দোলন সেইটাতেও সংহতি জানিয়েছে, আমরা ভারত বিরোধী নাকি? না, এটা ভারত বিরোধী বলে না, আমার কথা হচ্ছে যে কোনো পরাশক্তি বাংলাদেশের দিকে আমি একটা প্রশ্ন করি, আমি উত্তরটা আমার উত্তরটা দিয়ে নি প্লিজ। আমি আগে বলি, আপনাদের এই শুনতে আমরা টায়ার্ড। আমাদের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কি ভূমিকা ছিল একটু বলেন তো আপনি। জি সরি, আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ে জি সোভিয়েত ইউনিয়নের কি ভূমিকা ছিল একটু বলেন তো। না, আমি আমার উত্তরগুলো আমি একটু দয়া করে শেষ করে তারপর আপনি এটার উত্তর দেন না, সোভিয়েত ইউনিয়নের কি ভূমিকা ছিল কথা বলতে পারবো না। মামুন ভাই, ওনাকে একটু বলতে দেন। আপনার মানে আমি তো জানতে চাচ্ছি যে ওনারা বলছেন মুক্তিযুদ্ধকে ওনারা ধারণ করেন, ইতিহাস জানেন, তাহলে সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধে কি ভূমিকা রেখেছিল এটা একটু 30 সেকেন্ডে বলুন না। না, আমি উত্তর দিব, ওর মতো করে বলতে দেন মাহবুব ভাই। আমি অবশ্যই উত্তর দিব। আপনি বলেন। বাংলাদেশের লিবারেশন ওয়ারে সোভিয়েত ইউনিয়ন আমাদের এলাই ছিল, এটা তো আমরা অস্বীকার করছি না। আমরা কি এটা অস্বীকার করেছি? বা আমরা কি এলাই ছিল একটু বলেন, কি রোল নিয়েছিল? আচ্ছা, আপনি আমাকে ইতিহাসে, এটা কি যদি ইতিহাস নিয়ে কথা বলতে হয় তাহলে তো আমাদেরকে একটা আলাদা শো করতে হবে আপা। না, কোনো আলাদা শো করতে হবে না, 30 সেকেন্ডের ভিতর। আচ্ছা প্লিজ মাহবুব ভাই, ওকে ওর মতো করে আমার প্রশ্নগুলো আমি বলে আমি চলে যাই। শুনেন, এই যে ধর্মান্ধ জামাত ইসলাম ঘিরে আপনাদের রাজনীতি আপনারা চালান, ভোটের মাঠে জনগণ জবাব দেবে। হ্যাঁ, ভোটের মাঠে জনগণ ভোটের মাঠে জবাব দেবে, সেটা তো ঠিক আছে, সেটা বলতে দেন। বাংলাদেশকে গ্রাস করতে চেয়েছে তাদেরকে জবাব দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এটা মেনে নিতে হবে আপনাদের। আপনারা যারা তাদের সাথে থাকতে চান বা তাদেরকে রিস্টাবলিশ করতে চান, তাদেরকে এটা মানতে হবে। কে রিস্টাবলিশ করছে? আচ্ছা, আমি আমার অবস্থান আপনি এই কথা বলেন, অধ্যত দেখেন কেন কে এস্টাবলিশ করছে। এবং উনি আরেকটা কথা বলেছেন যে আমরা মবকে উস্কে দিয়েছি। আমরা বরাবরই এটা বলে এসেছি যে আমরা কখনোই মবকে প্রশ্রয় দেই না, আমরা আইনের আশ্রয় নিতে চাই। এখন যারা মবকে এই 32 ভাঙার বুলডোজার প্রথমবার কে পাঠিয়েছিল খোঁজ নেন এইগুলো বলে এনসিপি নতুন রাজনীতি করতে এসেছে বলে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদেরকে বিলীন করে দেওয়ার চেষ্টা, এটা খুবই অন্যায়। আচ্ছা, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন সেটা হচ্ছে হাদি ভাইয়ের যে আন্দোলনটা, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন, সেটার সাথে আমরা সহমত কিনা। আমি যেটার উত্তরে আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যতগুলো পরাশক্তি বাংলাদেশকে গ্রাস করতে চাবে আমরা সেটার বিরুদ্ধে। যখন করিডোর নিয়ে আলোচনা হচ্ছিল তখনও কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি যে এই করিডোর বাংলাদেশ দিবে কি দিবে না। আপনি অনুরোধ করে বলছি, আপনি যখন কথা বলেছেন আমি কিন্তু কথা বলিনি, আপনার কাছে 2 হাত জোর করে অনুরোধ করছি, কথা বলতে দিতে হবে, অনুরোধ করছি। হুমায়রা, আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আপনারা যে জামাতের সাথে করছেন, জামাতের সাথে জোটের বিষয়টা, জামাতের সাথে আমরা একেবারেই আদর্শিক জোটে যাচ্ছি না। জামাতের সাথে আমাদের স্পষ্ট প্রশ্ন ছিল যে আপনারা ৭১ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন। আমরা এটা আগেও বলেছি, আবারও বলেছি, জামাত এই বিষয়ে স্পষ্ট বলেছে যে ৭১ তাদের যে অবস্থান ছিল সেই বিষয়ে তারা লজ্জিত এবং তারা এটা কি আপনাদের দ্বিচারিতা না যে আপনারা আদর্শের দিকে মিল নাই, তারপর আপনাদের সাথে তাদের সাথে যাবেন শুধুমাত্র ভোটে জেতার জন্য? এটা কি আপনাদের দ্বিচারিতা না? এটা অবশ্যই ক্লিয়ার হইতে হবে আপা। আমি ব্যক্তিগতভাবে যারা বাংলাদেশ বিরোধী ছিল তাদের সাথে আমি যাবো কিনা সেইটাও আমার একটা ব্যক্তিগত অবস্থান থাকতে পারে, কিন্তু আপনি এখন যে বাংলাদেশের যে পারিপার্শ্বিক পরিস্থিতি, আমি প্রথমেই উত্তরটা দিয়েছি যে যারা ঢালাও ভাবে চাঁদাবাজি করছে তারা বাংলাদেশকে ধ্বংস করছে, আপনি তাদের সাথে কিভাবে যাবেন?
কিভাবে যাবেন আপনি বলেন? একটা মুদি দোকানের লোক আপনারা তো তাদের বা সাথেও যেতে একজন চেয়েছেন, আপনারা তো রিক্সা তাদের সাথেও সমঝোতা একটা- হয়নি দেখে আপনারা এখন জামাতের সাথে যেতে না চাচ্ছেন। না তাদের আর সাথে আমরা যেতে চাঁদাবাজি চেয়েছি, কোন তারা দল না আমাদেরকে করছে? প্রস্তাব করেছিল। আপা কথাটা আমাদের হয় কি, দুঃখটা কি জানেন, আমাদের এক্সপ্লেনেশনটা কেউ শুনতে চায় না। আমাদেরকে না, তারা যে please প্রস্তাব বলেন। করেছে সেই প্রস্তাবের জামাত এবং বিএনপি যেই কোনো রাজনৈতিক দল আমাদেরকে যারাই জোটের প্রস্তাব করেছে তাদের জন্য আমাদের শর্ত খুবই স্পেসিফিক ছিল, এখনো সেই একই শর্ত আছে যে সংস্কারের প্রশ্নে যারা ঐক্যমত থাকবে, যারা দুর্নীতি বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবে, যারা ওই বিষয়ে যারা স্পষ্ট অবস্থান নিবে তাদের সাথে আমরা যাব, এবং এই কথা কিন্তু আমরা একচুলও নড়ি নাই। সুতরাং বিএনপির সাথে আমরা কেন জোটে এখন পর্যন্ত একমত হতে পারছি না? এখন পর্যন্ত বিএনপি বলুক যে তারা দুর্নীতি বিরোধী অবস্থানে একদম স্পষ্ট থাকবে, শক্ত থাকবে, তা বলতে পারবে না, কারণ তারা জানে এই কন্ট্রোল তাদের কাছে নাই। যারা তারেক রহমান এটা বলতে পারবেন কিনা আমি জানি না, তবে আমি চাই উনি এটা বলতে পারুক। তো জামাতের কাছে আচ্ছা। আছে, আপনি কিভাবে বুঝলেন? আপনি জামাতের আমি তা বারবার বলছি, আদর্শিক জোট না, এটা নির্বাচনী জোট। শুধুমাত্র সংস্কারের প্রশ্নে ওনাদের অবস্থান স্পষ্ট করেছে, এই জন্য আমরা ওনাদের সাথে জোটে যাওয়ার যে দলীয় সিদ্ধান্ত, সেটা আমার একক সিদ্ধান্ত না, এটা অবশ্যই দলীয় সিদ্ধান্ত, এবং আমি দলীয় সিদ্ধান্তকে সমর্থন জানাই। দ্যাটস ইট। এবং জামাতের অনেক দায় আছে, বিএনপিরও অনেক দায় আছে। আপনি যদি ইভালুয়েট করেন এই সবার দায়ের জায়গা থেকে আপনি আমাদের অবস্থানটা দেখেন, আমরা যেই জায়গায় স্পষ্ট অবস্থান নেই সেই জায়গায়ও মানুষ কিন্তু আমাদেরকে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বুলডোজার পাঠায় একদল 32-এ, বলে এনসিপি মক ক্রিয়েট করছে। অথচ এই নতুন প্রজন্মের ছেলেরা ট্রাফিক পুলিশের পাহারা দিয়েছে। আজকে ট্রাফিক পুলিশে যারা কাজ করছে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য কোনো চেষ্টা এই সরকার করে নাই, সেটা নিয়ে কেউ কথা বলে না। আপনি দেখেন, একটু আগে বললো যে বিচার বিভাগ নাকি জামিন দিচ্ছে না আওয়ামী লীগের পদধারী। এই যে আওয়ামী লীগের পদধারীদের বিভিন্ন মিথ্যা মামলায় যারা সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল না, তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে কারা? সবাই জানে আপা, সবাই জানে। সুতরাং এই যে মামলাগুলো নষ্ট করা হচ্ছে এইভাবে, এতে করে বিচারিক প্রক্রিয়া নষ্ট করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি এই প্রশ্নটা করে আমাকে আসলে চলে যেতে হবে, আমি খবর রাখি। সেটা হচ্ছে, যদি বিচার বিভাগ শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় পদবি থেকে জামিন না দিত, এতগুলো আওয়ামী পদধারী ব্যক্তির জামিন কিভাবে হলো? কিভাবে হাদি হত্যাকারী জামিনের ছাড়া পেয়ে এসে হাদিকে বিয়ে করলো? শুনেন, ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে? বাংলাদেশের মানুষ সজাগ আছে, এবং বাংলাদেশের মানুষ এটার উত্তর নিয়েই ছাড়বে। আমাদেরকে বারবার আচ্ছা, এখানে যদি বলে থাকেন হাদির, সেখানে শিশির মনিরও এখানে জড়িত আছে, কিন্তু শিশির মনিরের নামটা আসে না, বারবার শুধু বিএনপির মানে লয়ারের নামটা আসে, সেটা একটা বিষয়। এবং চাঁদাবাজ আপনি বলছেন যে বিএনপি, কিন্তু চাঁদাবাজি তো আমরা দেখতে পাচ্ছি, স্মার্ট চাঁদাবাজি, তারপরে মানে ছেঁচড়া চাঁদাবাজি, এরকম তো বিভিন্ন ধরনের চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন দলের। তো সেগুলোকে আমরা আসলে কিভাবে জাস্টিফাই করব যে এই চাঁদাবাজিটা ভালো, ওই চাঁদাবাজিটা খারাপ? তো সেটা আমরা কিভাবে পার্থক্য করবো? চাঁদাবাজির নমুনাটা চেঞ্জ হয়েছে, কিন্তু চাঁদাবাজি তো সব দলের মধ্যে কিছু না কিছু আছে। সেটাকে আপনি কিভাবে ইয়ে করবেন? আমার মনে হয় স্টার্ট হয়ে গেছে হুমায়রানুর। জি, মাহবুব ভাই। হুমায়রানুর, আপনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না। জি, মাহবুব ভাই, আপনার কাছে শুনতে চাই যে এই যে এখন যে হাদির বিচার নিয়ে মাঠে আছে, এই বিচার আসলে বিচার নাকি আপনার কাছে মনে হয় যে আগ্রাসন বিরোধী? আপনার মাইক্রোফোনটা, আমি যেটা হুমায়রানুরের কাছেও শুনতে চাই। আমি বলেছি ওনার কথা আমি শুনতে পাচ্ছি না। না, আমিও শুনতে পাচ্ছি না, ও চলে গেছে মনে হয়। না, আগেও শুনতে পাচ্ছি না। হুমায়রানুর, ওর একটা মিটিং, আমার কথাও শুনতে পাচ্ছেন না? না, সবাই চলে গেলেন, আমি থেকে লাভ কি? আমাদেরও তো কাজকর্ম আছে। ওনাদের দলের মিটিং, আর উনি তো ওই যে কি জানি সালার ভাই নির্বাচনী প্রচারণা, আর এদের দলের মিটিং, এগুলো এখন কি জানতে চাচ্ছেন বলেন? চলে যাবে। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে এখন যে হাদি হত্যার বিচারটা কেন হয় নাই, সেটাও একটা প্রশ্ন আমাদের, যে আসলে কেন সরকার সময় নিচ্ছে, সরকার হাদি হত্যা শিকার হয়েছে কবে? স্পষ্ট না। আর এইখানে হচ্ছে যে আগ্রাসন বিরোধী, এই যে সারার ভাই তো বলে গেলেন যে তারেক জিয়ার জন্য রাস্তা বন্ধ করে রাখা হয়েছে বাইরে, কিন্তু এই যে আগ্রাসন বিরোধী যে বা হাদি হত্যার বিচারের জন্য তো আমরা দেখতে পাচ্ছি যে লাগাতার আছে, কিন্তু আমরা তো সবাই চাই হাদি হত্যার বিচার হোক, কিন্তু সেটা হচ্ছে না কেন? মানে সরকারের কাছে কি আপনি সদুত্তর কোনো পেয়েছেন এ নিয়ে? আর এটা হতে দিচ্ছে দিনের পর দিন, এই যে বিক্ষোভটা হচ্ছে রাতভর। একটা হত্যার বিচার কি 72 ঘন্টার মধ্যে হয়? না, 72 ঘন্টা তো হয়নি, প্রায় তো 2 সপ্তাহ হয়ে গেছে। আরো লাগবে সময়। আশ্চর্য ব্যাপার, একটা হত্যার এফআইআর হয়েছে, পুলিশ এখনো তদন্ত রিপোর্ট দেয়নি। তদন্ত রিপোর্ট দেবে, আদালতে যাবে, হবে, সেটা সরকারের মন্ত্রীরা বলতে পারবে। পুলিশ তদন্ত শেষ করছে না কেন? হাদির সঙ্গে সঙ্গে তো আরো 2 জন হত্যা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহে দীপু দাস, রাজবাড়িতে হয়েছে অমৃত মন্ডল। এরা কি বাংলাদেশের নাগরিক না? না এরা আপনার বাংলাদেশের 2 নাম্বার সিটিজেন? এই প্রশ্নের উত্তর আপনি দেন। আপনার ওই দলের নেতাদের জিজ্ঞেস করেন, এই নাগরিকদের হত্যার বিচার হয় না কেন? না, আমরা তো সবতা আপনি আবেগ দিয়ে বিচার চাই। না, তাহলে আপনাকে সময় দিতে হবে, সিস্টেমকে কাজ করতে দিতে হবে।
দীপু চন্দ্র হত্যার বিচার নিয়ে তো ভারত মানে বিক্ষোভ করছে, এদিকে ভারত বিক্ষোভ করছে, এদিকে বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে। কি ভারত মানে বিক্ষোভ আমরা করছে? আসলে সাধারণ জনগণ বসে বসে দেখা ছাড়া কোনো উপায় নেই। না না, সাধারণ জনগণ হাসিনার বিরুদ্ধে নেমেছিল ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, অন্য পণ্ডিতি করার জন্য। অন্য যারা পণ্ডিতি করছে তারা আজকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। ওই যে নূর বোধে চলে গেছে, থাকলে শুনতো বিএনপির সঙ্গে আপ্রাণ চেষ্টা করেছে, সুবিধা করতে পারিনি। তো যার যেখানে ইচ্ছা, ছোট এটা তো দল যে সবাই যেখানে জানে। যেতে চায় তার ব্যাপার। আমি এখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যে 12 ফেব্রুয়ারি যেন ভোটটা হয় এবং সেই ভোট যেন সুষ্ঠু হয়। আমি জানি না কিভাবে সুষ্ঠু হবে, এবং সেই ভোটের ফলাফলে বোঝা যাবে জনগণ কার সঙ্গে আছে। 17 কোটি দেশের লোক, ইভেন 5ই আগস্টে কয় কোটি লোক নেমেছিল বলেন? 5ই আগস্টে বাংলাদেশের কয় কোটি লোক নেমেছিল? আমি তো হিসাব করি নাই, বাট কোটি কোটি লোক তাহলে এরকম কয়েক কোটি লোক, আপনি কয়েকটু আমরা এরশাদকে আন্দোলনের মাধ্যমে সরিয়েছি, শুধু 24-এ আন্দোলন হয়নি। 96-তে বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করে, 2006 আবার করেছে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন। বাংলাদেশে সেই আন্দোলনের ধারাবাহিকতায় 24-এ আবার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের মানুষ আন্দোলন করেছে। তারপরে বিভিন্ন জন বিভিন্ন তাদের আদর্শিক বা সকল বিভিন্ন বিষয় আরোপিত করেছে। এইগুলো যার যার শর্ত নিয়ে যে আমি ক্ষমতায় গেলে এই করব, ভোটে যাবে, জনগণ যাকে ভোট দেবে, যদি ভোট সুষ্ঠু হয় তাহলে বোঝা যাবে জনগণ কার সঙ্গে আছে। এবং এই নির্বাচনে ইনহেরেন্ট ত্রুটি হচ্ছে একটা বড় জনগোষ্ঠী এবং তাদের রাজনৈতিক দল আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া হচ্ছে না। প্রথমে এই নির্বাচন প্রশ্নের মুখে পড়ছে এবং অলরেডি পড়ছে। কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে কি আপনার মনে কংগ্রেসটা হয় চিঠি তাদেরকে লিখেছে নির্বাচন, ইনক্লুসিভ তারা যেটা নির্বাচনের করে জন্য বলে। গিয়েছে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? মানে তারা যেটা করে কারা গিয়েছে কারা জুলাই আগস্টে, এতগুলো মানুষ কি হয়েছে হত্যা করে জুলাই গিয়েছে, আগস্টে? এতগুলো মানুষ হত্যা করে গিয়েছে, তারপরেও তাদেরকে না না, নির্বাচনের সেই সুযোগ দেওয়া উচিত। সরকার হত্যা করেছে যদি অভিযোগ ধরেন। 7.5 বুলেট নিয়ে বিতর্ক আছে, আপনি সেটার বিচার না করে আপনি সিদ্ধান্ত নেবেন নাকি যে সব হত্যা সরকার করেছে? কেউ বলছে 200 পুলিশ হত্যা হয়েছে, কেউ বলছে 2000 পুলিশ। ইউনূস সাহেব এই 15 মাসে এগুলো তো চূড়ান্ত করলো। আপনি ডিসাইড করার কে? আপনি বা এনসিপি ডিসাইড করার কে? বহমকে ডিসাইড করার কে যে এই দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না? জনগণকে সিদ্ধান্ত নিতে দেন। আপনি বলছিলেন যে কে যেন বলছিল, মানে অলরেডি চ্যালেঞ্জ করা শুরু করেছে, কারা চ্যালেঞ্জ করা শুরু করেছে? সাকত সাহেব নিজেই তো বলেছে এই অস্ত্র পুলিশের কাছে ছিল না, 7.5 নাকি বলে এগুলো স্নাইপার। না তাহলে মানে শহীদের তাদেরকে সংখ্যা কি তো নির্বাচনে নির্বাচনে শহীদের হুমকির মুখে পড়বে, বৈধতার কি হুমকির মুখে পড়বে, এটা কে বলছে এখন থেকে? মানে মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্র বৈধতা চিঠি দিয়েছে না তাদের কংগ্রেসম্যানরা? আচ্ছা, এবং আমি তো মনে করি আপনি ভোটে আওয়ামী লীগকে পরাজিত করেন, আপনারা তো ভয় কেন? ওই যে মারিয়া নূর আমার ছোট বোনের মতো ও চলে গেছে, এনসিপি একটা চাকরি জিততে পারলো না কেন? কোথায় ওদের ছাত্র সংগঠন আর জাতীয় রাজনীতি? তাহলে পানি পাবে? মুক্তিযুদ্ধের ভিত্তিতে রাজনীতি না করে পাকিস্তানি ধ্যান ধারণার রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবে এই সমস্ত রাজনীতি। এবং জামাতকে আমরা 71-এ ক্ষমতায় দেখেছি, গণহত্যায় সহযোগিতা করেছে। 2001 থেকে 2006 রাজশাহী অঞ্চলে বাংলা ভাই সহ জঙ্গিদের তারা মদত দিয়েছে এবং ইসলামী ছাত্র শিবির তাদের সংগঠন যে যে বিশ্ববিদ্যালয় দখল করেছিল 90-এর দশকে 80-র দশকে, সেখানে বহু প্রগতিশীল মুক্তিযুদ্ধে বিশ্বাসী ছাত্র সংগঠনের নেতা কর্মীদের রক্ত কেটেছে। তো সুতরাং জামাত শিবিরকে বাংলাদেশের মানুষ চেনে, ভোটের সময় আপনি দেখবেন। বিএনপি কে চেনে না? হ্যাঁ, বিএনপি কে চেনে না, মানে বিএনপি কেও চেনে না মানুষ। হুম। না, বিএনপি কেও চেনে, আওয়ামী লীগ কেও চেনে, জামাতকেও চেনে, জাতীয় পার্টি কেও চেনে। এখন মানুষ যদি ভোট দেয় আপনি কি করবেন? আমি তো খুব খুশি হতাম যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত ভোট না পেয়ে অন্য একটা নতুন উদার গণতান্ত্রিক দল সবচেয়ে বেশি ভোট পেত। সেটা তো পাচ্ছে না, তারা তো নিজেরাই টের পেয়ে গেছে। গণ অধিকারের রাশেদ পদত্যাগ করেছে, কয়েক পার্টি বিলুপ্ত করে ফেলেছে, বাকিগুলো বিলুপ্ত হওয়ার পথে। তো আনঅফিসিয়াল বাকশাল তো এখনই হয়ে যায়, তাই না? আপনি যুক্তি দিয়ে বলেন। তারেক রহমান মানে আসার ভিত্তিতে রাজনীতিতে কি পরিবর্তন আসলো বলে মনে করেন আপনি? মানে রাজনীতির হাওয়া বইছে, তারপরে শফিকুল আলম বলছেন যে নির্বাচন নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না, তারেক রহমান আসছে, এত মানুষ হয়েছে, তার মানে কি তারেক রহমান না আসলে নির্বাচন নিয়ে আমাদের সন্দেহ ছিল? শফিকুল আলমের কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। তারেক রহমানের দেশে ফেরা জরুরি ছিল, কারণ
বিএনপি একটা বড় উদার রাজনৈতিক দল হিসাবে আমরা তাদের মনে করি, এবং তারেক রহমান তার পিতার মুক্তিযুদ্ধের অবদানকে শুধু মুখে না, আমি মনে করি হৃদয় ধারণ করা উচিত। এবং দেশ একবারই স্বাধীন হয়, সেটা হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এবং মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ ব্যবহার করেছে বলে মুক্তিযুদ্ধকে পরিত্যাগ করতে হবে, এই রাজনীতি যারা করে তাদের সঙ্গে কখনোই বাংলাদেশের মানুষ থাকতে পারে। এবং আমি তো ভেবেছিলাম এই বিতর্কই উঠবে না, কিন্তু জামাতের মহাসচিব বলেছে 14 ডিসেম্বরে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের মারে। এই বিতর্ক তো তারা তুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের একটা ছেলে, সে বলেছে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর নাকি প্লেন হাইজাকার, আর পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাপ্টেন মিনহাজ সে নাকি শহীদ। সেই ছেলেটার বয়স 21 বা 22 হবে, আমি তো ওর দোষ দেবো না, এটা হচ্ছে ওর শিবির এবং জামাতের রাজনৈতিক ফিলোসফি। তারা লেখাপড়া করে এই লাইন, সুতরাং তারা তো মুক্তিযুদ্ধকে ধারণ করেন, নেহাত বলতে হয় তাই বলে, তারাই তো বিতর্ক তুলছে। আপনাকে আমি বলেছি আগের প্রোগ্রামে, আমরা কেন এবার আইনজীবী আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেই মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে, মানে আওয়ামী লীগে মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখবে, নাকি এই অন্য দলও বাঁচিয়ে রাখতে পারে? সে কথা কেউ বলছে? ধরলাম যে জামাত মুক্তিযুদ্ধকে, মানে মুক্তিযুদ্ধের তো বিরোধী ছিল, যে মুক্তিযুদ্ধকে নষ্ট করতে চাচ্ছে বা মুক্তিযুদ্ধকে বিলীন করে দিতে চাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ কি রক্ষা করতে পারে? মানে আওয়ামী লীগ না করে জনগণ পারবে, আপনি জনগণকে সিদ্ধান্ত নিতে দেন। হ্যাঁ, সেটাই, আপনারা লন্ডনে, ফ্রান্সে, আমেরিকায় বসে তো বাংলাদেশের ভাগ্য ঠিক করতে পারবেন। তো আওয়ামী লীগকে কিভাবে আপনি নির্বাচনে যাচ্ছেন? কারণ তারা তো দেশের বাইরে, সবাই তারা তো দেশে নাই। তাদেরকে যদি করবেন ইলেকশন, কে দেশে আছে না আছে তাদের দল ঠিক করবে। আপনি নিষিদ্ধের রাজনীতিতে যাচ্ছেন কেন? জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, আটকে রাখা গেছে। আমি বলছি এই নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিতর মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতিকে আমরা দ্রুত আবারও সারফেসে আনা, না বুঝে না জেনে কাজ করে যাচ্ছি। শুনেন, বিএনপি 2006 পরে 8 নির্বাচনে হারলো, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ লাগাতার নির্যাতন করলো, তারপরও বিএনপি বড় দল হলো কেমন করে? 2024 শেখ হাসিনা হেন চেষ্টা করেনি বিএনপিকে ভাঙা, ওই 2-1 পিস ভাঙতেও পারছিল ব্যারিস্টার শাহজাহান ওমর একজনই। কেন? মানুষ আওয়ামী লীগের উপরে, শেখ হাসিনার উপরে বীতশ্রদ্ধ হয়ে গেছে। কারণ শেখ হাসিনা যে কথা বলে ক্ষমতায় গিয়েছিল মানুষকে সুশাসন দেবে, সেইটা দিতে পারেনি। আপনার তো অনেক টিম, আপনি এখানে একটা বাংলাদেশের 20টা জেলায় আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা র্যান্ডম জনমত যাচাই করেন তো, যে মানুষ কি 15 মাসে কোনো পরিবর্তন দেখেছে? হাসিনা স্টাইলই দেশ চলছে। হাসিনা দিল্লিতে আরামে বসে আছে, লুটিয়ান আপনার বাংলায়, এখানে হাসিনা স্টাইলে সব চলছে, সবকিছু একই স্টাইলে চলছে। আপনি এই যে আসিফ মাহমুদ আর মাহফুজ পদত্যাগ করার পর দুর্নীতি নিয়ে হঠাৎ মানুষজন ন্যায্য প্রশ্ন করা শুরু করলো, এমন সময় দুর্ঘটনা ঘটলো, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাদি শরীফ ওসমান হাদি সাহেব নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে ওই কি হলো? উপদেষ্টাদের এই পদত্যাগী দুই উপদেষ্টার দুর্নীতি চাপা পড়ে গেল। তাহলে আপনার সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের নাম শুনেছেন না? উনি বলেছে 15 বছরে আওয়ামী লীগের দুর্বৃত্তরা যে দুর্নীতি দুঃশাসন করেছে, ওই ঠিক নিয়মে এই 16 মাসের দুর্নীতির হিসাব করেন, পার হয়ে যাবে আওয়ামী লীগের দুর্নীতি। আসিফ মাহমুদের এপিএস 6 মাসের মাথায় 400 কোটি টাকা। আপনারা তো এগুলো নিয়ে কোনো আলাপ করেন না, কে কার সঙ্গে যোগ করছে না করছে এটা বিষয়। আপনি একটা প্রোগ্রাম করেন, এই সরকারের লোকজনকে আনেন, উপদেষ্টারা তাদের সম্পত্তি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাদের দুর্নীতি কি সাধারণ মানুষের মিশে গেছে। আর আমার কথা শুনুন, মামুন ভাই দুদককে অ্যাক্টিভ করেনি, ইউনূস সাহেব দুদককে অ্যাক্টিভ করেনি। আপনি উপদেষ্টার এখনো সম্পত্তির হিসাব দিক না, যে তারা আকিয়াগত যে সম্পদ ছিল। মাহফুজ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তো তাদের তাদের হিসাব নিকাশ কই গেল? তারাও তো কিছু দিল না, তাদের কাছে কেউ জানতেও চাইল না, কেউ চায় না, মানুষের মতো মিশে। বাংলাদেশের দালাল সাংবাদিকরাও চায় না। এখন ভরসা আপনারাও চান। আপনারা একটা প্রোগ্রাম করেন যে মাহফুজ এবং আসিফ মাহমুদ তারা 8 আগস্টে কয় টাকা সম্পত্তি ছিল, শুধু ওই 2 ভদ্রলোক কেন, পুরো উপদেষ্টা পরিষদ। তৈদা রিজওয়ানার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জুলকারনাইন দিয়েছে যে সে আওয়ামী লীগ নেতা, কি নাম ওইটার মন্ত্রী বহুদিন ছিল, বিপু, তার সম্পদ হারা দিচ্ছে রিজওয়ান হাসানের স্বামী। আপনি তো অত্যন্ত বলিষ্ঠ সাংবাদিক, আপনি রিজওয়ানার একটা ইন্টারভিউ নেন যে আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, আপনি কি বলবেন? না, উনি তো আসে না এখন ইন্টারভিউতে, উনি অনেক আগে আমাদের সাথে টকশোতে জয়েন করেছে, এখন আর জয়েন করে না। না, করবে না, কারণ এখন তারা
স্বর্গে চলে গেছে। এখন কোন উপদেষ্টা হ্যাঁ। এই মানে 3-4 জন উপদেষ্টা তো আমাদের সাথে রেগুলার জয়েন করতো, কিন্তু এখন 8ই আগস্টের পরে আর জয়েন করে না। না, কারণ তারা মনে করছে তারা তাদের জীবন পেয়েছে, এবং এই যে 16 মাস ইউনূস সাহেব নষ্ট করলো, আমি তো যার যেটা ন্যায্য বলি, তাতে কার কি মনে করলো কিছু আসে যায়। আমি তো তারেক রহমানের একটা প্রশংসা করব, যে যেটা আপনি বুঝতে পারেননি, আমরা বুঝতে পারিনি, বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি, তারেক রহমান বুঝতে পেরেছে ইউনূস সাহেবের সমর্থন। সেজন্য উনি 8 তারিখ সকালেই এদেরকে বলেছিল কোন জাতীয় বিপ্লবী এগুলো সরকার দরকার নাই, একটা তত্ত্বাবধান করো, 3 মাসের মধ্যে নির্বাচন দাও। অর্থাৎ 3 মাস মানে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 2024-এ ডিসেম্বর হলে যারাই ক্ষমতায় আসতো, যেই জিতত, আজ 1 বছরের মাথায় দেশে আমরা বুঝতে পারতাম জনগণ কি পেল। এখানে ইউনূস সাহেব একটা ধূম্রজাল করে রেখে দিল এই 16 মাস, নিজের সমস্ত জীবন নতুন করে গড়ে নিল, তার উপদেষ্টাদের কল্পলান্তি বাড়লো, তার যারা নিয়োগকর্তা তাদের, আপনি একটা মেয়েকে চেনেন যে ছাত্রলীগকে মারতে চায় মারুক, সে 10 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তারপরে 50 ফজলুল ভাইয়ের বাসায় গিয়ে যারা স্লোগান দিয়েছে টিমে চলে কাউয়া, ফজলুর রহমান ড্যাশ ড্যাশ, সেই মেয়েও গ্রেপ্তার চাঁদাবাজিতে। তো কোথায় আদর্শ, চাঁদাবাজিতে? কোথায় জেনজিদের আদর্শ? এক একজনের চেহারা পাল্টে গেছে। যারা 8ই আগস্ট 5ই আগস্ট পর্যন্ত টিউশনি করতো, পড়াশোনা শেষ কি করবে, চাকরির জন্য যেত, তাদের আজকে এত বারবারন্তি কিভাবে? এদের উৎস কি অর্থে? এগুলো জানতে হবে। জি মামুন ভাই, আমরা শেষ করব। শেষ কথা হচ্ছে কিছু বলার আছে? সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এই 3টি লক্ষ্য নিয়ে বাংলাদেশকে যদি আগামী দিনে গড়া শুরু করা যায়, আমাদের অবকাঠামো উন্নয়ন গত 54 বছরে অনেক হয়েছে। যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ থেকে মেঘনা ব্রিজ, সব আমলে সব সরকারেরই কম বেশি অবদান আছে, এগুলোকে অস্বীকার করার কোনো স্কোপ নেই। শেখ হাসিনার নানা দোষ আছে, নানা অবকাঠামোগত উন্নয়নও সে করেছে, এবং জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কোন দল রাজনীতি করবে, কোন দল রাজনীতি করতে পারবে। এইটা কোনো টিভি স্টুডিওতে বসে, প্যারিসে বসে, আমেরিকায় বসে বা কোনো রাজনৈতিক দলের অফিসে বসে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত বুমেরাং হবে। এবং এখনো ভোটে আওয়ামী লীগের ব্যাপক ভোটার রয়েছে, তারাই ফ্যাক্টর হবে আগামী নির্বাচনে কারা ব্যাপক আসনে জিতবে। আপনি জিজ্ঞেস করেন তো জামাতকে বা এই যে যারা অনেক বিপ্লবী দল, যে আওয়ামী লীগের সমর্থকদের ভোট তারা প্রত্যাখ্যান করবে কিনা? একটা ভোটের রাজনীতি আরেক জিনিস। তলে তলে সবাই চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটারদেরকে নিজেদের দিকে আনা, এবং এটাই হবে দিন শেষে। আওয়ামী লীগের ভোটাররা যেদিকে ভোট দেবে তারাই বিজয়ীর দিকে যাবে, আপনি লিখে রাখেন। সেটাই, আওয়ামী লীগের ভোটাররাই ফ্যাক্টর হবে বিজয়ের প্যানেলে। বিজয়ী কে হবে প্রত্যেক আসনে? আওয়ামী লীগের ভোটাররা আবার নিষিদ্ধ না, আওয়ামী লীগের ভোটাররা নিষিদ্ধ না, তো আওয়ামী লীগের ভোটার তাদের ভোট দেবে যারা মনে করে যতটা কম শত্রুতা তাদের সঙ্গে। এবং এই নিষিদ্ধের রাজনীতি বাংলাদেশে সুফল বয়ে আনবেন। ঘৃণা, প্রতিহিংসা আরেকটি প্রতিহিংসাকে আমন্ত্রণ জানায়। ঘৃণা দিয়ে কোনো কিছু গড়া যায় না। তাহলে নকশালরা সফল হতো পশ্চিমবঙ্গে, তামিলে, জাফনায়, এই আপনার প্রভাকরণরা সফল হতো। দেশ থেকে আইনের শাসনে। আমি আরেকটা শেষ করে দিই, গণতন্ত্রের কোনো আব্বাম্মা লাগে না, গণতন্ত্রে কয়েকটা প্রতিষ্ঠান লাগে। প্রথম হচ্ছে স্বাধীন বিচার বিভাগ, সার্বভৌম পার্লামেন্ট, আর যতটা যোগ্য নির্বাহী বিভাগ। এর কোনোটাই গত 54 বছরে আমরা গড়িনি। এই 15 মাসে আরো শেষের দিকে গেছে, কোনো উন্নতি হয়নি, উন্নতির চেষ্টাও করেনি ইউনিটের। ইতিহাসে একদিন এই প্রশ্নেরও জবাব দিতে। এখন 12 ফেব্রুয়ারি নির্বাচন যতটা সুস্থ হওয়া দরকার ততটা যেন হয়, অন্তত একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, এবং নির্বাচনের মাধ্যমে সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং সার্বভৌম পার্লামেন্টের মাধ্যমে। তারর ভাই চলে গেছে, যেগুলো সংস্কার দরকার ছিল সেগুলো এরা কিছু করে। এমপিদেরকে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখা উচিত ছিল, তাহলে দেখতেন এত দল বিলুপ্ত হতো না, এত লোক এমপি হওয়ার জন্য পাগল হতো। এই জন্যই পাগল হয় যে একবার এমপি হওয়া মানে 2 প্রজন্ম, তারপরে 2 উত্তরাধিকারী প্রজন্ম আর কিছু করে খেতে হয়। এবারও তাই আছে, যে কারণে এত পাগলামি। আপনি দেখেছেন কি? আমি শেষ করি একটা কৌতুক বলে। ওই এক ছেলে ভাইবা বোর্ডে ঢুকেছে, ঢুকেই কাঁপছে। শিক্ষক বলছে, বাবা তুমি কাঁপছো কেন? বলে, স্যার কাঁপার দেখতেন কি, প্রশ্ন খালি একটা করে দেখেন। তা আপনি সুবিধাবাদী রাজনীতি এখন কি দেখছেন? আপনি নির্বাচনী নমিশনের উপর জমা দিন, প্রত্যাহার করুক, তারপরে দেখেন আপনি বিদ্রোহী ক্যান্ডিডেট ছড়াতে দিলেন।
এবং নির্বাচন অনেক ধন্যবাদ। হয়তো ইউনূস সাহেব দেরি করে আমাদের বাংলাদেশের মূল্যবান 12টা মাস, একটা বছর উনি নষ্ট করেছেন। নষ্ট এটা জবাব ওনাকে দিতে হবে। কারণ যত এখন মনে হচ্ছে না, যত তাড়াতাড়ি নির্বাচনটা হতো ততই মঙ্গল হতো। অনেক মঙ্গল ছিল। আমি তো বললাম তারেক রহমানের এই বুদ্ধিদীপ্ত চিন্তার জন্য আমি তাকে অভিনন্দন জানাই। এবং হাদিকেও জীবন দিতে হতো না হয়তো। কাউকে জীবন দিতে হতো না। আপনি যে যারাই মানে অবেলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়, শরীফ ওসমান হাদি, আপনি এবার দেখেছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর আমাদের বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক আপনার টুইট করেছে এই দীপু দাস আর অমৃত মন্ডলের মৃত্যুতে। সারা বিশ্বের সামনে আমাদের ছবি কি যাচ্ছে? আপনি কি এককভাবে বাঁধতে পারেন নাকি গ্লোবাল ভিলেজের যুগে? আপনি দেশকে সারা বিশ্বে কি মেসেজ দিচ্ছেন? আপনি পত্রিকা অফিস জ্বালিয়ে দিচ্ছেন। আমি ডেইলি স্টার, প্রথম আলোর মধ্যে ডেইলি স্টার মাঝে মাঝে পড়ি। আপনার ডেইলি স্টার প্রথম আলো ভালো লাগে না, আপনি পড়বেন না। আপনি পাল্টা একটা প্রথম আলো পত্রিকা করেন না। যারা প্রথম আলোর চেয়ে বেশি জনপ্রিয় হবে তা তো করতে পারছেন না। এখনো প্রথম আলো বেশি চলে। এখনো যারা একটু লেখাপড়া জানে ডেইলি স্টার পড়ে। আপনি কাউন্টার আরেকটা পত্রিকা করেন না কেন? আমি শুধু এই আমলে না, কোনো আমলেই কোনো পত্রিকা, কোনো বই, কোনো রাজনৈতিক দল কাউকে নিষিদ্ধ করার আমি পক্ষে না। এটা গণতন্ত্রের সঙ্গে যায় না। আপনি কেউ অন্যায় করলে, খুন করলে তার বিচার করবেন, কিন্তু রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক আদর্শ সবার প্রচার করার অধিকার আছে। করেছে। জামাত তো না এই 15 বছরের মধ্যে কম করেছে, তার আগে তো 40 বছর ধরে করেছে। ক্ষমতায় ছিল 71 সালে 9 মাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। কঠিন একটি সময়, কঠিন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা দেখতে পারছি জনাব তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং তাকে দেশে ফেরা নিয়ে নানান আলোচনা, নানান সমালোচনা সারা বাংলাদেশ ধরে তোলপাড় তৈরি হয়েছে এবং তাকে সিকিউরিটি দেওয়ার জন্য দেখেছি যে হাজার হাজার লোকজন পুলিশ সরকারের পক্ষ থেকে বা তাদের দলের পক্ষ থেকে নিয়োজিত করা হয়েছে। এরপরেও আওয়ামী লীগ যেভাবে তারা দেশের মধ্যে অরাজকতা তৈরি করছে এবং আমরা দেখছি যে ওসমান হাদিকে যেভাবে বিদায় করা হলো, তারা এইভাবে টার্গেটে রয়েছে। সবাই বলছে যে কারোর জীবনে এই দেশে বর্তমান এখন নিরাপদ নয়। বাংলাদেশ এই মুহূর্তে ডক্টর ইউনূসকে আমরা বসিয়েছিলাম। ডক্টর ইউনূস আইন নিয়ে কড়া দৃষ্টি রাখবে, দেশে আইন প্রতিষ্ঠা করবে, দেশের মধ্যে আইন প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা তা দেখি নাই। বরঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের কাজ করেই চলে যাচ্ছে, নিজের যে সমস্যাগুলো সে সমস্যাগুলো শেষ করে চলে যাচ্ছে। দেশের কোনো কাজ বা দেশের কোনো সমস্যা সমাধানে তাকে আমরা খুব একটা দেখি নাই। কারণ দেশের মধ্যে তার শাসন আমলে চুরি হচ্ছে, ডাকাতি, রাহাজানি, মানুষকে হত্যা, এগুলোর বিচার আমরা ওইভাবে পাইনি, ওইভাবে আমরা বুঝার পাইনি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, এইভাবে কি একটি দেশ চলতে পারে? এইভাবে একটি দেশ যখন চলে তখন এই দেশে কি নির্বাচন দেওয়ার সম্ভব? কারণ দেশের যদি আইন প্রতিষ্ঠিত না হয় তাহলে তো দেশের মধ্যে কোনো কিছু শান্তি প্রতিষ্ঠিত হবে না। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।